চলো স্টুডেন্টস, এখন আমরা শুরু করতে চলেছি মিওসিস অর রিডাকশনাল ডিভিশন। এর আগেই তোমাদের কিছুটা বলে দিয়েছি। মাইটোসিস সেল ডিভিশনটা যদি ভালো করে বোঝা যায় তাহলে মিওসিসটাকে বুঝতে খুব সুবিধা হবে। আমি তোমাদের মিওসিসের যে মূল স্ট্রাকচার সেটাকে বলে দেওয়ার চেষ্টা করছি সবার আগে, তারপরে লেখাগুলো তোমরা বুঝতে পারবে। কারণ এর আগে মিওসিসকে নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও আছে একদমই অন্যভাবে, সেটা অন্য সময় রেকর্ড করা। সেই ভিডিওটাও তোমরা এরপরে দেখতে পারবে, এটা পরে একটা ক্লাসে তোমাদের দেখিয়ে দেব। কারণ মিওসিসকে একটু অন্যভাবে এখানে করানোর চেষ্টা করা হচ্ছে। মিওসিসের যে রাইটিং বা লেখাগুলো আমরা পড়বো তার আগে পুরো মিওসিসটা বুঝে নিতে হবে। আমি শুরুতেই কতগুলো জিনিস বলে দিই। মিওসিসটা সবসময় হবে আমাদের রিপ্রোডাক্টিভ সেলে, মেইনলি মানে সাইট অফ মিওসিস, কোথায় কোথায় মিওসিস হয়। মনে রাখবে, যারা অ্যানিমেল আছে, যারা ইউক্যারিওটিক অ্যানিমেল মানে আমরা যার মধ্যে পড়ি, আমাদের মধ্যে কারা পড়ি? আমরা হিউম্যান বিইং, গরু, ছাগল, মোষ, হাতি, ভেড়া, ঘোড়া, এই সমস্ত সময়ের ক্ষেত্রে অ্যানিমেলদের মধ্যে সবসময় রিপ্রোডাক্টিভ যে সেলগুলো আছে, অর্থাৎ আমাদের নাক, চোখ, মুখ সেল, এগুলো তো রিপ্রোডাক্টিভ সেল নয়। আমাদের মধ্যে রিপ্রোডাক্টিভ সেল যদি হিউম্যান বিইং হয়, মনে রাখতে সুবিধা হবে, বিকজ উই নো আওয়ার সেলফ বেটার। আমাদের টেস্টিস ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ওভারি, তার মধ্যে ওভারির গায়ের মধ্যে আমরা যখন রিপ্রোডাকশনটা পড়াবো তখন খুব ভালো করে বুঝতে হবে। এবং সেই রিপ্রোডাকশন বোঝার সময় কিন্তু মিওসিস সেল ডিভিশনটাই সবচেয়ে বেশি কাজে লাগে। এক্সামিনেশনে মিওসিসের পয়েন্ট থেকে খুব বেশি কোশ্চেন আমি দেখিনি, বাট স্টিল মিওসিসটাকে ভালো করে বুঝতে হবে অল দ্য কেসেসে। মনে রাখবে, মিওসিসের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং, মিওসিস থেকে কোশ্চেন, শর্ট কোশ্চেন কিছু আসে। মিওসিস প্রসেসটা অনেকেই বুঝতে পারে না, স্যার আমার দ্বারা হবে না মিওসিস, মিওসিস আমি বুঝি না। কিন্তু এই কথাগুলোকে সরিয়ে রেখে তুমি যদি পুরো লজিক্যালি মিওসিসকে বুঝতে চেষ্টা করো, দেখবে মিওসিস কিন্তু সোজা, এমন কিছু কঠিন নয়। তার আগে মাইটোসিসের যে স্টেজগুলো পেরিয়েছে মিওসিসের সেগুলোই হবে, একটু অন্যভাবে হবে। সেগুলোর সঙ্গে তোমাকে কোরিলেট করতে হবে। সেই কোরিলেটটা এখানে কোনো ড্রয়িং বা ছক করে আমি দিইনি, সেই ছকটা আমার অন্য একটা ভিডিওতে আছে। এখানে আমি শুধু সেই ছকটাকে তোমাদের সামনে একটু তুলে ধরছি। কারণ মাইটোসিস বুঝতে গেলেও যেমন আমাদের একটা ছক তোমাদের বলে দিয়েছিলাম, আজকেও তোমাদের বলে দিচ্ছি। যারা বলে শুনে নিতে চাও তারা শুনে নাও কিভাবে মিওসিসের স্টেজগুলো হয়। আগে আমি ছকটা মুখে বলবো। ধরো সবার প্রথমে তুমি ওপরে লিখে দিলে মিওসিস। তোমার খাতা বের করো, খাতার মধ্যে বের করে মিওসিস কথাটা লেখো, MEIOSIS। এই যে মিওসিস কথাটা তুমি ওপরে লিখে দিলে, এবার সেখান থেকে তোমরা এটাকে একরকম ভাবে যেভাবে সেল ডিভিশন হয় সেভাবেই সেল ডিভিশনে লিখবে। প্রথমে লিখবে ক্যারিওকাইনেসিস, তারপরে লিখবে সাইটোকাইনেসিস। একদম এভাবে লিখে নেবে, প্রথমে ক্যারিও, তারপরে সাইটোকাইনেসিস। ঠিক আছে, এটা একদম যেরকম মাইটোসিসে লিখেছিলে সেরকমই লিখবে। ঠিক এবার যেখানে তুমি দেখো দুপাশে দুটো লিখলে, উপরে লিখেছো মিওসিস, দুটো দাগ দিয়ে দুপাশে লিখেছো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস ডিভিশন করবে, তারপর সাইটোপ্লাজম ডিভিশন করবে, সেম টু সেম হবে। এবারে আমরা সবার আগে এই পাশটা ধরছি। এই পাশে কি লিখেছো? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে মাইটোসিসে কি ছিল মনে করে দেখো, সেখানে ছিল পিম্যাট, তাই না? ছিল না? ক্যারিও শুধু নিউক্লিয়াসে আছে। পিম্যাট কি ছিল? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সবকটা ছিল। লিখে ফেলো একদম নিচের দিকে করে, প্রোফেজ, 2 নম্বরে মেটাফেজ, 3 নম্বরে অ্যানাফেজ, 4 নম্বরে টেলোফেজ। ঠিক একই রকম ভাবে লিখেছো, মাইটোসিসেরই মতো। ঠিক তারপরে সাইটোকাইনেসিস লিখে দাও। দেখে মাইটোকাইনেসিস যেটা তোমরা মাইটোসিস প্রসেসে যা লিখেছিলে একদম তাই লিখলে, হয়ে গেছে লেখা। যারা সত্যিকারের পড়তে চাও এটা লিখে ফেলবে। আমি জানি আমার কিছু স্টুডেন্ট আছে যারা খুব সিরিয়াস, তারা এভাবে লিখে ফেলে। তোমরা ভিডিওটাকে পজ করে হলো এভাবে লিখে নাও, তাহলে খুব সুবিধা হবে। এবার যে কথাটা বলছি, কিন্তু এটার উপরে তো লিখেছো মিওসিস, তাহলে কেন মাইটোসিসের মতো লিখবো? এবার এইটাকে একটু চেঞ্জ করো। কিরকম? ছোট্ট চেঞ্জ, কিছু না। প্রোফেজ যে লিখেছো, প্রোফেজের মধ্যে একটা 1 জুড়ে দাও। প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রত্যেকটার পাশে 1 1 জুড়ে দাও। কিরকম 1? রোমান ক্যাপিটাল 1। দেন অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এটা পুরো লিখে দাও। ঠিক আছে, এটা লিখে দেওয়ার পরেই তোমরা একটা অদ্ভুত কাজ করবে। তারপরেই সাইটোকাইনেসিস লিখেছো, এটাও তো মাইটোসিসে সাইটোকাইনেসিস হয়।
এটা তো লিখছি মিওসিসের, তাহলে সাইটোকাইনেসিসের পাশেও সাইটোকাইনেসিস 1 লিখে দিলে, ঠিক আছে। তো এইটা লেখার পরেই এরপরে এই স্টেজের মধ্যে যে প্রোফেজ পার্টটা করেছো, সেই প্রোফেজ পার্টের এখানে মিওসিসের এটা একদম ডিফারেন্ট থিং দেন মাইটোসিস। কি করবে, যে প্রোফেজ একদম বাদিকে প্রোফেজ, সেটাকে লম্বা করে একটা দাগ দাও, লম্বা দাগ দাও, লম্বা দাগ, কারণ এটার মধ্যে যদি আবার টেবিল করতে চাও তাহলে খাতাতে জায়গা ধরবে না। লম্বা একদম স্ট্রেট লম্বা করে একটা দাগ দিয়ে দাও তো, লম্বা করে দাগ দিয়ে দাও তো। সেই লম্বা দাগের মধ্যে দাগ দিয়ে সবার প্রথমে এখানের মধ্যে আমি সব দেখাবো, আমি আগে ছকটা বলছি। এখানের মধ্যে কতগুলো সাবফেজ লিখে দাও। কিরকম, তার মধ্যে 5টা সাবফেজ দেখা যায় মিওসিসে। সেই কার, প্রোফেজ 1 এর আন্ডারে। প্রত্যেকটা 1 লিখেছো, বিকজ ইট ইজ এ মিওসিসের প্রসেস, তাই অনলি প্রোফেজ না লিখে প্রোফেজ 1। ওখানেও যেরকম আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ, এখানেও সেরকমই হবে। তত ডিটেলে যাব না, কারণ মাইটোসিসে অলরেডি বলে দিয়েছি এগুলো। তাহলে কি হয়ে যাবে, প্রথমে প্রোফেজ 1 এর মধ্যে যে সাব ফেজগুলো আছে সেগুলোর নাম লেপ্টোটিন লিখে নাও। প্রোফেজ 1 এ কিন্তু প্রোফেজ 1 এ একদম লেফট হ্যান্ড সাইডে লেপ্টোটিন, 2 নম্বরে জাইগোটিন, 3 নম্বরে প্যাকাইটিন লিখে ফেলো। আশা করি একটু তাড়াতাড়ি পজ করে নিতে পারো ভিডিওটাকে। তাহলে কি ছিল প্রথমে 3টে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, দেন ডিপ্লোটিন অ্যান্ড লাস্টলি ডায়াকাইনেসিস। অনেকের ক্ষেত্রে এই 5টা নাম মনে রাখা একটু কঠিন হয়ে পড়ে। কোনো ব্যাপার নেই, এটা বারবার পড়লে কিন্তু এমনি মনে থাকে, বাট স্টিল যারা মনে রাখতে পারো না তাদের জন্য একটা শর্ট ফর্ম বলে দিচ্ছি, LZPDD। তোমরা DDLJ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এটা আমাদের সময় বা এর আগে একটা ফিল্ম এসেছিল, তাকে অনেকে এত বড় নাম না বলে DDLJ বলে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, DDLJ বলে। সেরকমই তোমরা LJPDD, LJPDD, LZPDD, LJPDD, LZPDD বা LJPDD, Z মানে Z, ঠিক আছে, জাইগোটিনে Z লিখতে হয়। সেরকমই LZPDD, LJPDD, 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 ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস। তাহলে এইভাবে ফর্মুলায় যদি লেখো এই 5টা কিন্তু ইজিলি রিমেম্বার করতে পারবে, কোনো কঠিন না। কার আন্ডারে লিখেছো, প্রোফেজ 1 এর আন্ডারে। এবার প্রোফেজ 1 আন্ডারে মাইটোসিসে ছিল 3টা ফেজ, আর্লি, মিড, লেট। এখানে আর্লি, মিড, লেট এটা তো তার ক্যাটাগরিজ ওয়াইজ হবেই, সেটা অন্য, কিন্তু উপরন্তু এই 5টা সাবফেজ আছে। এবার সাবফেজের সবচেয়ে লাস্টে কোনটা লিখেছো, ডায়াকাইনেসিস। এবার ডায়াকাইনেসিস প্রোফেজ 1 এ যেই শেষ হয়ে যাবে, প্রোফেজটা শেষ হয়ে গেল, তারপরে এটা পুরো চলে যাবে তার ঠিক পরের 1 ফেজটা কোনটা, মেটাফেজ 1। ঠিক মেটাফেজ 1 এ যে ঘটনাগুলো হয়েছিল, অর্থাৎ পুরো ইকুয়েটোরিয়াল প্লেটে এসেছিল মাইটোসিসে, এখানেও ইকুয়েটোরিয়াল প্লেটে আসবে, স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম হবে, কাইনেটোকোর থাকবে। কাইনেটোকোরটা অন্যভাবে থাকবে, এটার মধ্যে সেটার মধ্যে মেইনলি ক্রোমোজোমের মধ্যে লেগে থাকে, অ্যাকচুয়ালি টার্মিনালাইজেশন হয়, সেটা পরে বোঝাবো। এবং সেখানে কিন্তু সেন্ট্রোমিয়ার স্প্লিট হয় না মেটাফেজে, এটা একটা ইম্পর্টেন্ট। মাইটোসিসে যেমন সেন্ট্রোমিয়ার স্প্লিটটা ছিল পারপাস, এখানে তা নয়। এখানে মেটাফেজ 1 এ অ্যাকচুয়ালি ক্রোমোজোম পেয়ারগুলোকে আনপেয়ার করা হয়, এটা পরে যখন বুঝিয়ে দেবো বুঝে নেবে। ঠিক একই রকম মেটাফেজ ঘটনাগুলো ওই মিডিলে আসবে, সবকিছু স্পিন্ডেলে আসবে, তারা দুপাশে সরে যাবে, দুপাশে সরে গিয়ে সেলগুলো হাফ হয়ে যাবে। মেটাফেজ শেষ হওয়ার পরে একই রকম ভাবে অ্যানাফেজও আসবে, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 এর পরে টেলোফেজ 1, টেলোফেজ 1 যেরকম ভাবে ক্লিভেজ যদি অ্যানিমেল সেল হয়, সেখানে সাইটোকাইনেসিস পার্টটা পাশে থাকবে। আমরা সাইটোকাইনেসিস 1 এ জাস্ট খালি একটা স্টেজ লিখে দেব, 2টো সেল হয়ে গেছে। এই 2টো সেল কেমন হবে, যে প্যারেন্ট সেল বা মাদার সেল যেটা 2n ছিল তার হাফ নাম্বার হয়ে যাবে। এই হাফ নাম্বার হয়ে যাওয়ার জন্য এখানে সেলগুলো 2টো সেল হয়ে গেল, এটাকে বলা হয় মিওসিস 1। কিন্তু মনে রাখবে মিওসিস 1 হলেই কিন্তু এই 2টো সেল করলে মিওসিসটা কম্পেনসেট হলো না বা ফুল হলো না। এখানে এই যে প্রত্যেকটা মিওসিস 1 এর পরে হাউ মেনি সেল উইল প্রডিউস, 2টো সেল। এই সেলগুলোর উপরে এগেইন মিওসিস 2 নামে আরেকটা ফেজ যাবে। এবার মনে রাখবে মিওসিস 2, এরপরে খাতার মধ্যে ইচ্ছে করলে তোমরা লিখে রাখতে পারো মিওসিস 2। ওপরেরটা যেমন মিওসিস 1 এর মিওসিস 1 ছিল, ওটা অ্যাকচুয়ালি মিওসিস 1ও লিখে নিতে পারো আগেরটায়। এরপরে তোমরা মিওসিস 2 লিখবে। মিওসিস 2 অ্যাকচুয়ালি হওয়ার পরে ফুল কমপ্লিট হয়ে যায় মিওসিস প্রসেসটা। মিওসিস 2 তে
ঠিক একই রকম ভাবে পি ম্যাট হবে, অর্থাৎ সেল ডিভিশনের যে বেসিক ফান্ডা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সবকটা হবে। কিন্তু দেখো এই পাশে তুমি লিখেছো মিওসিস 2, তাহলে তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হলে সেটা তো কার মতো? সেটা তো আবার মাইটোসিসের মতো হয়ে গেল, কিন্তু মাইটোসিস তো নয়, এটা মিওসিস। সেক্ষেত্রে প্রোফেজ 1ও অলরেডি আমি দিয়ে ফেলেছি। এখন আমার কি কাজ? প্রোফেজকে তো আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হতে হবে। সেটার ক্ষেত্রে ওখানে আমরা প্রোফেজ 2 প্রত্যেকটার পাশে 2 2 2 লিখে যাও। প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এবং সাইটোকাইনেসিস 2 যদি প্ল্যান্ট সেল হয় সাইটোকাইনেসিস 2 হবে। প্ল্যান্টের কোথায় হবে? অ্যান্থারে হবে। তোমরা জানো প্ল্যানেটের যে রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারের মধ্যে এগুলো হবে। এইভাবে তোমরা কিন্তু এইভাবে মিওসিস 2 যখন হবে, এবং একটা কথা বলে দিই, আমরা মিওসিস 2 নিয়ে ডিসক্রাইব বেশি করব না, কারণ মিওসিস 2 এক্স্যাক্টলি সেম অ্যান্ড সেম উইথ মাইটোসিস। মাইটোসিস এর আগে অনেকগুলো ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছি, সেই ক্লাসের মধ্যে তোমরা জেনে নিয়েছো। তাই মিওসিস যখনই আমরা পড়বো, তাহলে মাইটোসিস তাহলে কটা সেল ছিল? ওখানে প্রত্যেকটা সেলের মিওসিস 2 হবে। যে দুটো ডটার সেল হয়েছিল মিওসিস 1-এ, সেই মিওসিসের একটা ডটার সেলে মিওসিস 2 হবে, আরেকটা ডটার সেলেও মিওসিস 2 হবে। সেম টাইমে হচ্ছে তো, কারণ ওটা আলাদা টাইমে হচ্ছে, তাই দুটোই মিওসিস 2 দুটো সেলের। তাহলে এই সেলটার উপরে যখন মিওসিস 2 হলো, বাট প্রসেস ইজ লাইক মাইটোসিস বিকজ এন থেকে এন সেল হবে। কারণ ওই যে প্রথমেই আমরা রিডাকশন হয়ে গেছি মিওসিস 1-এ, মিওসিস 1-এ ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেছে, এটা প্রসেসটা পড়বো, হাফ হয়ে গিয়ে এন হয়ে গেছে, ছিল 2n হয়ে গেছে n, দুটো ডটার সেল হয়েছিল, সেই দুটো ডটার সেল ইনকমপ্লিট হয়েছিল, তাদেরকে কমপ্লিট করার জন্য মিওসিস 2 দুটো ডটার সেলের উপরে অ্যাপ্লাই হবে, অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লাই হবে, একই সঙ্গে চলবে। তাহলে এই একটা সেল যেটা থাকবে সেই সেলটার মধ্যেও মিওসিস 2, বাট প্রসেস ইজ লাইক কার মতো? মাইটোসিসের মতো। মিওসিস 2 আরেকটা ডটার সেলে হবে, সেটাও কার মতো? সেটাও মাইটোসিসের মতো। প্রসেস ইজ লাইক মাইটোসিস বাট দ্য প্রসেস ইজ আন্ডার মিওসিস 2, সো তাকে আমরা মিওসিস 2 বলবো। মিওসিস 2 এর পরে আলটিমেটলি সেল যেটা মাদার সেল ছিল 2n এর একটা সেল, সেটা গিয়ে আবার কপি করা একই সেল n n n n, চারটে n সেল হয়ে যাবে। এই চারটে n সেলই হচ্ছে অ্যাকচুয়ালি গ্যামেটস। এগুলো যদি আমাদের হিউম্যান হয়, তাহলে একটা আমাদের মাদার সেল থেকে বা একটা রিপ্রোডাক্টিভ মাদার সেল, বাংলায় জনন মাতৃকোষ বলা হয় রিপ্রোডাক্টিভ মাদার সেল, এটা মাইক্রোস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, এগুলো যদি প্ল্যান্ট হয়, মাইক্রোস্পোর মাদার সেল জেনারেলি প্ল্যান্টের যেটা মেল সেল হয় তাকে মাইক্রোস্পোর মাদার সেল হয়, এমএমসি বলা হয়। যদি সেটা ফিমেল প্ল্যান্ট হয়, আবার বলছি ফিমেলে, তাকে বলা হয় মেগা, ফিমেলের সঙ্গে মেগা রিলেটেড মেগাস্পোর মাদার সেল, সেটা ছিল 2n নাম্বার। তারা যখন সেল করবে আলটিমেটলি সেই 4 হ্যাপ্লয়েড তারা গ্যামেট প্রডিউস করবে। কার ক্ষেত্রে? প্ল্যান্টের ক্ষেত্রে। হিউম্যানের ক্ষেত্রেও 4, অর্থাৎ আমি যদি আমরা ছেলে, যে ছেলে মানুষ, আমাদের একটা যদি আমাদের রিপ্রোডাক্টিভ মাদার সেল হয়, সেখান থেকে আলটিমেট প্রডিউসড গ্যামেট কটা? 4, চারটে সেল হবে। প্ল্যান্টের ক্ষেত্রেও চারটে সেল হবে। কিন্তু সেগুলো আমরা রিপ্রোডাকশনে ক্লাস, আমরা এরপরে যখন নেক্সটে ক্লাস 12-এ উঠবো তখন আরো বেশি করে জানবো, কারণ ফিমেলের ক্ষেত্রে আমরা দেখব যে চারটে সেল হলো, চারটে সেলের মধ্যে 3টে ডিজেনারেট হয়ে যায়, একটা থেকে যায়, সেটা ওভাম ফরমেশন করে। এটা হিউম্যানের ক্ষেত্রেও তাই। কিন্তু মেল যারা, সেটা হিউম্যান মেল অথবা প্ল্যান্টের মধ্যে যারা মেল সেল আছে, সেগুলো কিন্তু আলটিমেটলি 4 অ্যাক্টিভ গ্যামেট সেল তৈরি করবে, সব সময় 4টেই অ্যাক্টিভ থাকবে, সেখানে ডিজেনারেট জেনারেলি করে না, একেবারেই করে না। অর্থাৎ মাইক্রোস্পোরের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে 2 সেল থেকে যে 4টে সেল তৈরি হবে, গ্যামেট হবে, সেই গ্যামেট সেল উইল বি সেম অ্যান্ড সিমিলার, প্রত্যেকটা অ্যাক্টিভ থাকবে। এই জায়গাগুলো একটু বুঝে নিলে, এবং আলটিমেটলি সাইটোকাইনেসিস পার্টটা সবসময় থাকে, সাইটোকাইনেসিস 2 এখানেও হবে। এবং এখানে এই যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে ইন্টারকাইনেসিস বলে একটা স্টেজ, ইন্টারফেজের মতো ইন্টারকাইনেসিস বলে একটা স্টেজ আছে। এই জায়গাটা আমরা ক্রমাগত বুঝে যাব। তাহলে মিওসিসের এই যে ছকটা মাথায় যদি রাখো তাহলে বুঝতে পারবে একই রকম, কারণ পরেরটা তো মাইটোসিস বলে দিলাম। আর মিওসিসের মধ্যে যেটা পড়তে হবে সেটা শুধু প্রোফেজ 1-এর যে 5টা সাব স্টেজ আছে সেটা যদি একটু ভালো করে বোঝা যায়, তারপরে এগুলো
মেটাফেজ পার্টটা একটু বুঝে নিতে হবে, যেখানে সেলটা ডিভাইড করে যায় সেই পার্টটা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1 1 1 করার পরে যেটা হ্যাপ্লয়েড নাম্বার হয়ে গেল, এইটুক পড়লেই আমাদের মিওসিসটা কমপ্লিট হয়ে যাবে। বিকজ মিওসিস 2 আমরা আর পড়বো না, কারণ মিওসিস 2 একদম সিমিলার যেরকম মাইটোসিস পড়েছিলাম সেই প্রসেসগুলো, এটা কোনোদিনই কাউকে পড়তে হয় না বা কোনো এক্সামে এটা আসে না। শুধু এইটুক বলে দিলে সবাই ব্যাপারটা মাথায় কনসেপ্টটা ঢুকে যায়, তোমরা বুঝতে পারো। চলো এবার আমরা কিছু লেখা এখান থেকে দেখে নিতে পারি। মিওসিস ইজ এ স্পেশাল টাইপ অফ ডিভিশন। দেখো যে কথাগুলো তোমাদের বলেছিলাম সেই কথাগুলো এখানে পরিষ্কার আসতে শুরু করবে। আমরা এরপরে দেখে নিই আমরা মিওসিসের কিছু যে লেখাগুলো আছে। মিওসিস ইজ এ স্পেশাল টাইপ অফ ডিভিশন ইন হুইচ দ্য ক্রোমোজোম ডুপ্লিকেট ওয়ান্স বাট দ্য সেল ডিভাইড টুয়াইস। কেন সেল ডিভাইড টুয়াইস আমাদের তোমাদের বলে দিলাম, এর আগেই তোমরা দেখেছো যে মিওসিস 1 and 2 এই দুটো ডিভিশন হয়। ক্রোমোজোম ডুপ্লিকেট একবারই হবে, কারণ সেটা ওই ইন্টারফেজে যেরকমটা হয়েছিল সেরকম ভাবে হবে মাইটোসিসের মতো। সো প্যারেন্টাল সেল প্রডিউসেস 4 ডটার সেল। কারণ যদি একবার সেল ডিভাইড হতো তাহলে 2 ডটার সেল হতো, কিছুক্ষণ আগে তোমাদের ছকে বলে দিয়েছি। এরপরে আমাদের দুটো ডটার সেল হবে, ইচ হ্যাভিং হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার, হাফ, তাই এটাকে বলে রিডাকশনাল ডিভিশন, হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার and DNA amount then normal the parental cell. Parental cell এর একদম নরমালি থাকে, এরা having half of the chromosome number and DNA amount then the normal parental cell. normal parental cell এর equal DNA থাকে, কিন্তু সেটাকেও তো হাফ করে নেবার জন্য এটা সেকেন্ড টাইম ডিভাইড করতে হয়, বুঝতে পেরেছো? বিকজ আমরা দেখে যাব যে আফটার মিওসিস 1 ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে গেল, আমরা কিন্তু ডিএনএ এর অ্যামাউন্টটাকে আবার ইকুইভ্যালেন্ট করবার জন্য ডিএনএ এর অ্যামাউন্টটা কিন্তু ওই যে বলেছিলাম যে পিকোগ্রামে বলেছিলাম, সে পিকোগ্রামে সেটা একদম সেম থাকে মাদার সেলের মতোই। সেম থাকলে তো হবে না, 2 ডটার সেলে অ্যামাউন্ট অফ ডিএনএ, ওয়েট অফ ডিএনএ উইল রিমেইন সেম, কিন্তু ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়। ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায় বিকজ তারা জুড়ে যায়, একটু পরে দেখা যাবে, আমরা বুঝে যাব। তার জন্য সেকেন্ড টাইম অর্থাৎ মিওসিস 2 এর দরকার হয়। তাহলে মিওসিস 2 এর নেসেসিটিটা কি সেটা আমরা বুঝে গেলাম। নেসেসিটি হলো যে ক্রোমোজোম নাম্বার ইজ সেম থাকে, ক্রোমোজোম নাম্বার ইজ সেম আফটার মিওসিস 1। আফটার মিওসিস 1 দ্য প্যারেন্ট ক্রোমোজোম নাম্বার উইল বি হাফ, ক্রোমোজোম নাম্বার উইল বি রিডিউস, মানে 46 ক্রোমোজোম 23 হয়ে গেল, বাট 23 হলো দ্য কোয়ান্টিটি অফ ডিএনএ, অ্যামাউন্ট অফ ডিএনএ, সেটা কিন্তু হাফ হয় না। অ্যামাউন্ট অফ ডিএনএ কে হাফ করবার জন্য আরো একবার ডিভাইড করতে হয়, সেটা মিওসিস 2 করে নিতে হয়। তাহলে বুঝতে পারলে মিওসিস 2 ব্যাপারটা কিন্তু মিওসিস 2 দরকারই পড়তো না। যদি ক্রোমোজোম নাম্বার হাফ হয়েছে, যদি ডিএনএও যদি হাফ হয়ে যেত তাহলে মিওসিস 2 দরকারই পড়তো না। কিন্তু মিওসিস 2 দরকার পড়লো কেন? কারণ ওই যে তার যে শুধু ক্রোমোজোম নাম্বার হাফ হলেই হবে না, তার সঙ্গে অ্যামাউন্ট অফ ডিএনএ, যে ডিএনএ এর যে অ্যামাউন্ট ওয়েটটা আছে, পিকোগ্রামে যে ওয়েটটা আছে, অর্থাৎ যদি ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি, যদি 2 পিকোগ্রাম থাকে মাদার সেলে, দুটো ডটার সেলের ওয়েটটা 2 পিকোগ্রামই হবে, সেটাকে 1 পিকোগ্রামে নামিয়ে আনতে হবে। বিকজ ডিএনএ ক্রোমোজোম নাম্বার হাফ হলো, এবার ডিএনএ অ্যামাউন্টটাকেও হাফ করে নিতে হবে, আদারওয়াইজ কমপ্লিট মিওসিস হয় না। এই কারণে দুবার মিওসিসের ক্ষেত্রে ডিভিশন হতে হয়, তাই জন্য বলছে সেল ডিভাইড টুয়াইস, খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই মিওসিস ইজ অলসো নোন অ্যাজ রিডাকশনাল ডিভিশন, কমপ্লিট রিডাকশন। প্রথমে মিওসিসের রিডাকশন হয় ক্রোমোজোম নাম্বারে, সেখানে কি ইকুইভ্যালেন্ট থাকে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ইকুইভ্যালেন্ট থাকে হচ্ছে ক্রোমোজোমের ডিএনএ এর ওয়েট ইকুয়াল থাকে, মাদার সেলে যা থাকে নিউ 2 ডটার সেলে আফটার মিওসিস 1 অ্যামাউন্ট থাকে, কিন্তু সেটা রিডাকশন তো হলো না কমপ্লিট, ক্রোমোজোমের নাম্বার রিডাকশন হয়েছে, ওয়েট তো রিডাকশন হয়নি। এবার ওয়েটটাকেও হাফ করে নিতে হবে, ওয়েটটাকে হাফ করবার জন্য কি রাস্তা? মিওসিস 2, দুবার মিওসিস করো। তাই মিওসিস 2টা এক্স্যাক্টলি মাইটোসিসের মতোই, সেখানে গিয়ে আমাদের ক্রোমোজোম নাম্বার যেটা 4C ছিল সেটাকে আবার হাফ, 4C-টাকে যেমন 2C হাফ হয়ে গেছিল, এখানে 2C আছে, 2C-টাকে আবার 1C-1C-তে আমাকে কনভার্ট করে নিতে হবে। 1C আলটিমেটলি গ্যামেটে থাকে 1C, প্যারেন্টে থাকে 2C, গ্যামেটে হয়ে যায় 1C। তার জন্য 2 নম্বর বারবার বলে দিলাম, এটা ভালো করে মাথায় রাখবে। মিওসিস ইজ ফাউন্ড ইন স্পেশাল টাইপ অফ সেল নোন অ্যাজ মিওসাইট।
এদেরকে আমরা ক্লাস 12-এ যখন উঠব তখন বলে দেবে মিওসাইট। এবার একটা ইম্পর্টেন্ট কথা, মিওসাইট সেল কিরকম? ওই যে বললাম রিপ্রোডাক্টিভ সেল। মিওসাইটের ক্রোমোজোম নাম্বার তোমরা হাফ তো বলে দিয়েছি, তোমরা ভাবতে পারো সেটা এন হয়ে আছে, না, মিওসাইটের ক্রোমোজোম নাম্বার কিন্তু সবসময় 2 হয়। নাম মিওসাইট কেন? বিকজ মিওসাইটেই মিওসিস পসিবল। আমাদের এই যে নাকের কোষ, নাকের সেল, কপালের সেল, এগুলো মিওসাইট না, দিস আর দ্য মাইটোসাইট অথবা 2n নর্মাল সেল। আবার আমাদের টেস্টিস আছে, যেটা ছেলেদের মেয়েদের ক্ষেত্রে ওভারি আছে, ওভারির গায়ের মধ্যে যে সেলগুলো আছে সেগুলোই মিওসিস করে, তাই জন্য ওই সেলগুলোর নাম মিওসাইট। ইট ইজ সিন ইন স্পেশাল টাইম পিরিয়ড। ইট ইজ রিপোর্টেড, এটা কি রিপোর্ট করা যায়? যে জার্ম সেল যে কোনো জায়গায়, স্পার্মাটোসাইট ইন কেস অফ মেল অ্যান্ড উসাইট ইন কেস অফ ফিমেল। স্পার্মাটোসাইট মনে রাখবে ছেলেদের ক্ষেত্রে, বিকজ ছেলেরা স্পার্ম প্রডিউস করে, ওভাম প্রডিউস করে ও থেকে, উসাইট ফিমেলদের ক্ষেত্রে, ইজি টু রিমেম্বার। দেন স্পোর মাদার সেল, এদেরকে একসঙ্গে আমরা স্পোর মাদার সেল বলি, এমএমসি অ্যান্ড এমএমসি। কেন এমএমসি দুটো বলা হলো কেন? কেন একটা মাইক্রোস্পোর মাদার সেল, আমি আগে বলেছি, আর একটা মেগাস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল থেকে মেল গ্যামেট তৈরি হয়, আর মেগাস্পোর মাদার সেল থেকে ফিমেল গ্যামেট তৈরি হয়। এটা আসতে পারে কোথাও পরীক্ষায়, এগুলোই কিন্তু এক্সামে আসে। এমএমসি মানে যদি সেটা মাইক্রোস্পোর মাদার সেল হয় তাহলে প্রডিউস করবে কি? মেল গ্যামেট। আর যদি মেগাস্পোর মাদার সেল হয় দে উইল প্রডিউস ফিমেল গ্যামেট। মনে রাখবে ওভাম তৈরি হতে পারে। অ্যান্ড জাইগোস্পোর অফ অ্যালগি অ্যান্ড ফানজাই, এই জায়গাতেও মিওসিস হয়, জাইগোস্পোর, এগুলো তো মিওসিস হয়ে থাকে। এরপরে মিওসিস ওয়াজ ফার্স্ট টাইম ডেমনস্ট্রেটেড বাই ভন বেন্ডেন। এগুলো কিছু জেনারেল নলেজের প্রশ্ন বা নর্মাল প্রশ্ন, এগুলো এক্সামের আগে পড়ে যেতে হয়, অনেক সময় মনে থাকে না। ফার্স্ট টাইম ডেসক্রাইবড বাই উইনি ওয়ার্টার। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন, হায়ার এক্সামে আসে, নর্মাল এক্সামে এগুলো বেশি আসে না, তবুও বলে দিচ্ছি বিকজ ইটস এ রেকর্ডেড ভিডিও। অ্যান্ড টার্ম মিওসিস ওয়াজ প্রপোজড বাই ফার্মার অ্যান্ড মুরে। এইটা অনেক এক্সামেই আসে। দ্য টার্ম মিওসিস ইজ কয়েন্ড বাই অর প্রপোজড বাই ফার্মার অ্যান্ড মুরে। ফার্স্ট টাইম ডেসক্রাইবড বাই উইন ওয়ার্টার, ডেসক্রাইব বাই, ফার্স্ট টাইম মিওসিসকে ডেসক্রাইব করেছিলেন। অ্যান্ড ফার্স্ট ডেমনস্ট্রেটেড বাই, যে প্রত্যেকটা এটাকে যে পুরো প্রসেসটা আমি এর আগে তোমাদের ওই শর্টে বুঝিয়ে দিয়েছিলাম, ওই যে ছকটার মধ্যে দিয়ে, সেটা ডেমনস্ট্রেট করেছিলেন প্রথম ভন বেন্ডেন। এই নামগুলো জেনারেল নলেজ অ্যান্ড এমসিকিউ এর জন্য অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে থাকে। মিওসিস, 3 টাইপস অফ মিওসিস পসিবল। কোন কোন জায়গায় একটা জাইগোটিক মিওসিস, যেটা জাইগোটের মধ্যে অনেক সময় হয়ে থাকে। দেন স্পোরিক মিওসিস, যেখানে স্পোর ফর্মেশন হয়। আর গ্যামেটিক মিওসিস, যেটা আমাদের হিউম্যানের মধ্যে হয়, যেখানে গ্যামেট প্রডিউস করে। এই জায়গাগুলোতে মিওসিস 3 টাইপ হয়। মিওসিস ইনভলভ 2 ডিভিশন, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। তাই জন্য এটাকে হেটারোটাইপিক ডিভিশন বলে অ্যান্ড রিডাকশনাল ডিভিশন বলে। 2 টাইপ, বিকজ হেটারো মিনস 2 ডিফারেন্ট টাইপ অফ সেল তৈরি করে। প্রথমে ছিল 2n টাইপ সেল, পরে হয়ে গেছিল n টাইপ সেল, ডিফারেন্ট টাইপ অফ সেল হয়েছে বলে হেটারোটাইপিক। আর তাহলে মাইটোসিসকে কি বলবে? হোমোটাইপিক ডিভিশন। ঠিক, অবশ্যই। এরপরে আছে ওইটারই মিওসিস 1 এবং মিওসিস 2 কে হোমোটাইপিক, যেটা মাইটোটিক ডিভিশনও বলা হয়। নর্মাল মাইটোসিসকে হোমোটাইপিক, বিকজ হোমো মানে সেম টাইপ অফ ক্রোমোজোম নাম্বার প্রডিউস করে। এবারে আমরা বলছি মিওসিস 1। মিওসিস 1, এই দেখো মিওসিস যা ছকটায় বলেছিলাম সেগুলোকেই একটু কুইকলি বলে যাব। ইনভলভ ফলোইং ফেজ। প্রফেজ 1 দ্য লংগেস্ট ফেজ, কারণ প্রফেজ 1 এ ওই LZPDD হয়। এছাড়া আছে আদার ফেজেস, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এইটা করলে শেষ হবে কোনটা? মিওসিস 1। আবার বলেছিলাম মিওসিস 1 এ কি হয়? ক্রোমোজোম নাম্বার কি হয়? ক্রোমোজোম নাম্বার হাফ হয়, but the amount of DNA does not half in after meiosis, so meiosis 2 is necessary. Prophase 1, চলো প্রফেজ 1 দিয়ে আমরা কথাটা বলে দেবো, কারণ ওই কথাগুলো আগেই বলে দিয়েছি। It is the longest phase of meiosis. It compare to the prophase of mitosis. এটাকে মাইটোসিসের আমি আগেই বলেছি মাইটোসিসের মতোই, কিন্তু এটাকে 1 দেওয়া হয়েছে because it's a process of meiosis. It is 100 to 200 টাইম longer. খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে
প্রফেজ 1-এ যে টাইমটা লাগে এখানে কিন্তু 100 থেকে 200 টাইম লম্বা লাগতে পারে, কারণ এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, অর্থাৎ মিওসিস হতে লং টাইম, বছর 1.5 বছর 2 বছর এইরকমও লেগে যেতে পারে একটা সেলের ফুল মিওসিস কমপ্লিট করতে হতে পারে। বাট আজকে হিউম্যান স্পার্ম সেল বা ওভাম সেল তাদের ক্ষেত্রে কিন্তু এত লম্বা টাইম লাগে না, বাট ইট ইজ স্টিল লঙ্গার টাইম। মনে রেখো মাইটোসিসের তুলনায় 100 থেকে 200 গুণ বেশি টাইম লাগে মিওসিস এর প্রফেজ 1টা করতে। অ্যান্ড ডিভাইডস ইনটু 5 সাব ফেজেস, 5টা সাব ফেজেস অলরেডি বুঝে গেছে কোনগুলো, এলজেডপি ডিডি নামগুলো এখানে বলে দিয়েছি, আমরা এটা আমাদের সময় নিচ্ছি না। লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস অলরেডি বলে দিয়েছি। লেপটোটিন দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, এই যে টিনি কথাগুলো, টিনি কথার অর্থ থ্রেড, টিনি কথাগুলো অর্থ এসছে থ্রেড, এই থ্রেড থেকে টিনি কথাটা এসেছে। অলসো কল এজ থিন থ্রেড স্টেজ, থিন থ্রেড স্টেজ, থ্রেডটা থিন থাকে। লেপ্টো মিন্স ল্যাটিন শব্দ থিন বোঝা যায়। ইন লেপটোটিন দ্য ক্রোমোজোম অ্যাপিয়ার্স লাইক থিন স্ট্র্যান্ডস, ক্রোমোজোমগুলো থিন স্ট্র্যান্ড, এরকম তোমাদের দেখিয়ে দেবো তো বুঝে যাবে, সেই থেকে লেপটোটিন, লেপ্টো মিন্স থিন, ঠিক আছে। ইন ইচ ক্রোমোজোম সেভারেল ক্রোমোজোমস আর অবজার্ভড, ইন ইচ ক্রোমোজোম সেভারেল ক্রোমোজোম অবজার্ভ, একটা ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো ক্রোমোজোম আমরা অবজার্ভ করতে পারি। হুইচ গিভস দ্য ক্রোমোজোম ইন বিডেড অ্যাপিয়ারেন্স, ক্রোমোজোমের মধ্যে অনেক সময় বিডেড ছোট 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 দানার মতো অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায় লেপটোটিনের মধ্যে। আমরা লেপটোটিন স্টেজগুলো আর একটু বোঝানোর চেষ্টা করছি, তবে পরে ছবি দেখাবো বুঝতে পারবে। আগে লেখাটা বুঝিয়ে নিই তারপরে ছবিগুলোতে আসবো, কারণ ছবি দেখিয়ে পরে লেখায় দুটোই হতে পারে। আগে আমরা লেখাটা পড়ে নিয়ে এটার সঙ্গে মিলিয়ে দেখবো ছবিগুলো। The condensation and spiralization of chromosome begins, একই রকম, বিকজ প্রোফেজের মধ্যে যেরকম আগেও আমরা মাইটোসিসে দেখেছিলাম, সেখানে ওই হিস্টোন প্রোটিন চলে আসবে, তাকে কয়েল করে যাবে, কিরকম করে ক্রোমোজোমটা কন্ডেন্স করতে শুরু করবে। আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ সবকটা একই রকম ভাবে হবে। দি ক্রোমোজোম শোজ প্যারানেমিক কয়েলিং, খুব ইম্পর্টেন্ট। মাইটোসিসের ক্ষেত্রে বলেছিলাম প্লেকটোনেমিক, এখানে ক্ষেত্রে প্যারানেমিক, যেটা ওই কার কয়েলের মতো বলেছিলাম তোমাদের এর আগে বলেছিলাম, ওই যে অল আউট বা যেগুলো হচ্ছে মশার যে কয়েলগুলো হয় সে কয়েল যেমন ইজিলি খুলে যায়, সেরকম প্যারানেমিক কয়েলিং হয়ে যাবে ডিউরিং স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন অর্থাৎ পেঁচিয়ে যখন যাবে তখন পেঁচাতে শুরু করবে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখনই দিয়ে রাখি, পরে তো কাজে লাগবে। এখানে একটা ইম্পর্টেন্ট দেখো, মিওসিসের ক্ষেত্রেও ইন্টারফেস হবে হ্যাঁ কি না? আনসার, আনসার বলো, বলো আনসার। আনসার ইজ ইয়েস, ইট উইল ডু, বিকজ সেখানেও গিয়ে G1 এস পেজে ডিএনএ ডাবল হবে, ডিএনএ অ্যামাউন্ট ডাবল হবে, সবকিছু একই রকম হবে, ঠিক আছে। ডিএনএর ওয়েট ডাবল হবে, পিকোগ্রাম ডাবল হবে, সবকিছু, কিন্তু ক্রোমোজোম নাম্বার উইল বি সেম, নাম্বার 46 তো 46ই থাকবে, এরকম ভাবে থাকবে যদি হিউম্যান সেল হয়, তোমরা বুঝবে। এবং সেখানে একটা জিনিস, এস ফেজের মধ্যে মিওসিস যে সেলগুলো হবে অর্থাৎ এমএমসি যেগুলো থাকবে, মিওসাইট যেগুলো থাকবে, সেগুলোর ডিএনএর কমপ্লিট রেপ্লিকেশন হয় না, 0.3 থেকে 0.5% ডিএনএ মনে রাখবে রেপ্লিকেট করতে পারেন না। মাইটোসিস হলে ফুল রেপ্লিকেশন পসিবল হয় এস ফেজে, কিন্তু মিওসিসের যে ইন্টারফেজের এস ফেজ হয় সেখানে খুব অল্প পরিমাণ ডিএনএ রেপ্লিকেট করা বা কপি করা তারা আটকে রাখে। তার জন্য কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোমের ডিএনএর মধ্যে একটু একটু ডিএনএ বেরিয়ে থাকবে, অর্থাৎ তাদের ওই কপিটা হবে না। কেন? ওরা নিজেদের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে থাকে, ঠিক আছে। ওই কপিটা কোথায় হয়? মিওসিস যখন প্রসেসটা শুরু হয় তখন কমপ্লিট হয়। এটা বলে রাখলাম, পরে ছবিতেও বুঝতে পারবে। ইন লঙ্গিচুডাল স্প্লিটিং, মনে আছে যে লঙ্গিচুড স্প্লিটিং হয়ে গিয়েছিল কোন জায়গায়? লঙ্গিচুড আমরা প্রফেজের মিড প্রফেজে পেয়েছিলাম, এখানেও মিড প্রফেজের লঙ্গিচুডাল স্প্লিটিং অফ ক্রোমোজোম টেক্স প্লেস এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার, একই রকম, সেন্ট্রোমিয়ার ছাড়া সেখানে স্প্লিট হয় একদম মাইটোসিসের মতো, বাট ইট ইজ নট ভিজিবল আন্ডার নর্মাল মাইক্রোস্কোপ। নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায় না, তারা কেন? ওই যে প্লেকটোনেমিক প্যারানেমিক এখানে প্যারানেমিক হবে, পুরো এরকম জুড়িয়ে জুড়িয়ে এরকম ভাবে জুড়ে থাকে, এইভাবে জুড়ে জুড়ে আছে, এটা দেখা যায় না। হয়েছে কিন্তু ডাবল কিন্তু হয়ে গেছে, কিন্তু এইভাবে জুড়ে আছে, একদম ঠেসে ঠুসে জুড়ে আছে, ওই আবার ওখানে ওরা আলাদা হয়ে যায়, কিন্তু সেই আলাদা হওয়াটা আমরা সহজে দেখতে পাই না। যত মিওসিস প্রসেসটা প্রফেসটা যত এগিয়ে যেতে শুরু করে তত ওগুলো স্পষ্ট হতে শুরু করে।
the telomere of chromosome are attached to the nuclear envelope which gives to bouquet arrangement. খুব ইম্পর্টেন্ট, টেলোমিয়ার কোথায়? ক্রোমোজোম গুলো এরপরে ছবিতে দেখবে পুরো নিউক্লিয়ার এনভেলপ, দেখবে নিউক্লিয়ার এনভেলপ কিন্তু প্রোফেজের একদম শেষে ডিসঅ্যাপিয়ার করে, কিন্তু যতক্ষণ প্রথম দিকে যখন প্রোফেজ স্টার্ট হয়েছে তখন কিন্তু নিউক্লিয়ার এনভেলপ আছে। সেই নিউক্লিয়ার এনভেলপ অর্থাৎ এই যে গোলটা আছে, গোলের মাথায়, এই মাথায় এই দুটো মাথায় লেগে থাকে, মাথায় লেগে থেকে মাঝখানটা কাছাকাছি চলে আসে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের পার্টগুলো একটু কাছের দিকে চলে আসে। দেখে কেমন হবে? একটা তোমরা বোকে দেখো না, বোকে, বোকে মানে ফুলের যে গুচ্ছ, মাঝখানটা যেখানে আমরা ধরি সেই জায়গাটা একসঙ্গে গুছিয়ে থাকে, উপরেরটা আবার ছড়িয়ে থাকে, নিচেরটা একটু ছড়িয়ে থাকে, এই যে বোকে অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। এবং দুটো প্রান্ত ক্রোমোজোমের যে দুটো এন্ড, দুটো কোথায় লেগে থাকে বলতো? পুরো যে নিউক্লিয়ারের মধ্যে যে মেমব্রেনটা আছে, নিউক্লিয়াসের যে মেমব্রেন, এই যে গোল নিউক্লিয়াসের মেমব্রেন আছে, পুরো নিউক্লিয়ার সেই মেমব্রেনের একদম এখানে টাচ করে থাকবে, এখানে টাচ, তলটা এভাবে টাচ করে থাকবে, দুটো এই যে ক্রোমোজোমটা আছে এইভাবে টাচ করে থাকবে, উপরেও টাচ নিচেও টাচ করে থেকে মাঝখানটা একটু চেপে থাকবে, দেখে মনে হবে বোকে অ্যারেঞ্জমেন্ট। কোথায়? ফার্স্ট ফেজে। তার নাম বলেছিলাম, এটা আমার প্রোফেজ তো শুরু হচ্ছে, টোটাল প্রোফেজেরটা বলে দিলাম। প্রোফেজের শুরুতে প্রথমে কোনটা? লেপটোটিন ফেজে। লেপটোটিন ফেজের শুরু হবে বোকে অ্যারেঞ্জমেন্ট, সেটা জাইগোটিন ফেজেও কিছুটা দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো প্রান্তে এখানে এবং এখানে এবং এখানে এবং এখানে লেগে আছে, এবং এই প্রান্তটা প্যারালালি করা হয়েছে কিন্তু দুটো একটু ক্লোজ থাকে, কাছাকাছি চলে আসে সেন্ট্রোমিয়ার পার্টগুলো। এটা তোমরা ড্রয়িং করে নিতে পারো, ইজি ড্রয়িং, কারণ দুটো ক্রোমোজোম এখানে প্যারানেমিক কয়েলিং করে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমি দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাইক্রোস্কোপে দেখা যায় না লেপটোটিন ফেজে। নেক্সট ফেজে চলে আসছি জাইগোটিন ফেজ। জাইগোটিন আমাদের সেকেন্ড ফেজ, অলসো কল্ড অ্যাজ পেয়ার্ড থ্রেড স্টেজ, যেটা একসঙ্গে থ্রেডগুলো পেয়ার করে থাকে, গায়ে লেগে থাকে। জাইগোট, জাইগো মিনস তারা জুড়ে জুড়ে থাকা, জেনিথিং জাইগোট বা জাইগোটিন। জাইগোট কাকে বলে? জাইগোট ফর্মেশন কি হয়, কিভাবে হয়? জাইগোট ফর্মেশন হয় মেল গ্যামেট ফিমেল গ্যামেট যখন জুড়ে যায়, সেই থেকে জুড়ে থাকা অবস্থাটাকে জাইগোটিন স্টেজ বলা হয়, এই থেকে জাইগো কথাটা এসছে, পেয়ার থ্রেড। দিস সাব ফেজ, সবসময় সাব ফেজ কথাটা বলবে, দিস ইজ নট ফেজ, কারণ প্রোফেজ একটা ফেজ, তার থেকেও আরেকটা ফেজ বেরিয়ে এসছে, তার নাম সাব ফেজ। ইজ ক্যারেক্টারাইজড বাই পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম তারা পেয়ার করে যায়। আমরা ছবিতে তো দেখাবো এরপরে হোমোলোগাস ক্রোমোজোম কথার অর্থ কি, ছবিতে আমরা ড্রয়িং করলে বুঝতে পারবো, এরপরে দেখাবো। প্যারেন্টের যে সেল, অর্থাৎ টুয়েন সেলের মধ্যে একটা সেল থাকে বাবার, একটা সেল থাকে মার, এই যে সেলগুলো তারা একসঙ্গে জুড়ে যায়। এরপরে আমি একটা ছোট্ট গল্প বলে নেব, যে গল্পটা আমার অন্য ভিডিওতে করা আছে, এখানেও বলে দেবো। ক্রোমোজোম হুইচ ইজ নোন অ্যাজ সাইন্যাপসিস অর সিনডেসিসও কথাটা বলা হয়। ফার্স্ট টাইম রিপোর্টেড বাই, ইট ইজ ফার্স্ট টাইম রিপোর্টেড বাই মন্টগোমেরি, নামটা মনে রাখবে, MONTGOMERY, মন্টগোমেরি, ইনি ফার্স্ট এটাকে, এই যে তাদের যে পেয়ারিং করাটাকে দেখেছিলেন। আমি যে গল্পটা সবসময় বলে থাকি মিওসিস বোঝাতে গিয়ে, আমাদের কাছে একটা মাঠ আছে, যেই মাঠের মধ্যে কতগুলো জুড়ুয়া বাচ্চা বা টুইন্স তারা খেলছে। টুইন্স গুলো কিরকম? কোনোটা বড় কোনোটা ছোট। দেখো, একজন একটা বড় মানুষের টুইন্স হতে পারে, অথবা ছোট দুটো বাচ্চারও টুইন্স হতে পারে, একটা মিডিল হাইটের দুটো মানে ছেলে বা মেয়ের টুইন্স হতে পারে। টুইন্স মানে তারা দেখতে একরকম, তারা আইডেন্টিক্যাল টুইন্সের কথা বলছি, আনআইডেন্টিক্যাল টুইন্সের কথা মনে করো না, যারা দুজন একই রকমের দেখতে। এরকম সমস্ত যে যে ছেলেপুলেরা আছে বা সবাই একটা মাঠে খেলছে, খেলে বেড়াচ্ছে, নর্মাল সেল, যেরকম নর্মাল সেলে ক্রোমোজোমগুলো ঘুরে বেড়ায়। এবার এই সেলগুলোর মধ্যে অর্ডার হলো, জিন অর্ডার করলো অ্যাজ পার নেসেসিটি, অর্ডার হলো যে সবাইকে এখন মিওসিস করতে হবে। একটা বাঁশি ফুঁকলো, বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে অ্যারেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেল। কিভাবে দাঁড়ালো? টুইন্সরা পাশাপাশি দাঁড়ালো, সব টুইন্সরা একদম পাশাপাশি দাঁড়িয়ে গেছে। ধরো দুটো বাচ্চা একই রকম টুইন্স, দুটো ছেলে, তারা প্রথমে দাঁড়ালো একই রকম, ঠিক তার পেছনে গিয়ে দাঁড়ালো তার থেকে একটু বড় যারা হয়েছে, যেরকম ছোট বড় যা, কিন্তু টুইন্স দাঁড়াবে একই রকম দেখতে, একই রকম শেপ সাইজ। আর টুইন্স কেন বললাম? যারা হোমোলোগাস ক্রোমোজোম। তোমার কাছে দুটো পেন নিলাম, দুটো পেনের মধ্যে দুটো একদম হুবহু একরকম দেখতে, এই দুটোকে হোমোলোগাস বলছে। আর হেটেরোলোগাস কারা? যারা একরকম দেখতে হয় না। সাধারণত হোমোলোগাসরা একসঙ্গে পেয়ার করে। মানুষের ক্ষেত্রে একমাত্র মেলের ক্ষেত্রে লাস্ট পেয়ার ক্রোমোজোম যেটা 23rd পেয়ারে আছে, সেটা একমাত্র হেটেরোলোগাস। কেন জানো? হিউম্যানের লাস্ট ক্রোমোজোম 23rd পেয়ারের ক্রোমোজোম একটা হয় এক্স আর একটা হয় ওয়াই, মেল।
যদি সেটা ফিমেল হয় সব ক্রোমোজোম হোমোলোগাস, অর্থাৎ দুটো দুটো করে প্রত্যেকটার পেয়ার আছে। অর্থাৎ বাবা যদি ফার্স্ট পেয়ারটা যেরকম সাইজ অ্যান্ড শেপের ক্রোমোজোম দেবে, মাও ফার্স্ট পেয়ারে ঠিক সেরকম শেপ অ্যান্ড সাইজের ক্রোমোজোম দেবে। তার মানে ওই ক্রোমোজোমটা একটা সেলের মতো টুইন্সের মতো কাজ করলো না? ঠিক একই রকম ভাবে ওই যে মাঠটার মধ্যে বলেছিলাম মিওসিস করতে হবে, টুইন্সটা দাঁড়িয়ে যাও একসঙ্গে, দাঁড়িয়ে গেল। এই যে তারা তখন দাঁড়িয়ে গেছে মানে এখন ওদের মধ্যে মিওসিস পার্টটা হবে। এই যে তাদের মধ্যে যে জোড়া লাগলো, দুটো মিওসিস দুটো ক্রোমোজোম একসঙ্গে জোড়া লাগলো, জোড়া হয়ে দাঁড়ালো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাইন্যাপসিস। জোড়া লেগে দাঁড়িয়ে যায় এবং ক্রোমোজোমগুলো সবকটা কিন্তু একটা বাবার একটা মার, একটা বাবার একটা মার, একটা বাবার একটা মার, এরকম কতগুলো পেয়ার হবে। হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যানটা তোমরা ভালো করে জানো, বললে বুঝতে পারবে, সেটা 23টা পেয়ার হবে। অর্থাৎ ফার্স্ট পেয়ার, ফার্স্ট নাম্বার তা যদি বাবারটা এতটুকু লম্বা হয়, মারটাও ঠিক এতটুকু লম্বা হয়, পাশাপাশি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, একদম সেম টু সেম। ঠিক তারপরেরটা যদি ছোট ছোট দুটো হয়, পাশে এখানে দাঁড়াবে, তার পাশে ওই ছোট আরেকটা টুক দাঁড়াবে, এই করে 23টা পেয়ার হয়ে যাবে। পেয়ার হয়ে নিজেদের মধ্যে একটা অ্যাট্রাক্ট করবে। কেন অ্যাট্রাক্ট করবে? এই জায়গাটাই পুরো মজার বিষয়। অ্যাট্রাক্ট করবে এই কারণেই, কারণ তাদের মধ্যে ওই যে 0.3%, 0.3%, ওই যে 0.3% ওই ক্রোমোজোমগুলো রেপ্লিকেট করেনি, তারা কি হয়েছে, ডিএনএ গুলো কপি করেনি, তারা বাইরে বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা নিজেদের মধ্যে এইভাবে জড়া পেঁচানো লেগে যাবে এবং এদের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হবে যাকে বলে সাইন্যাপটোনোমাল কমপ্লেক্স। তার জন্যই জোড়াটা লাগে। ওদের তো চোখ নাক কান মুখ নেই, একটা মাঠের মধ্যে বাঁশি নিয়ে আমি ফু দিয়ে আগে থেকে জানিয়ে তাদের শিখিয়ে তাদেরকে জোড়া লাগাতে পারি, কিন্তু আমার সেলের ভেতরে মাদার, যেটা রিপ্রোডাক্টিভ মাদার সেল, সব সেলে না, আমার নাক চোখ কান মুখের সেলে নয়, রিপ্রোডাক্টিভ সেলে, টেস্টিসে হতে পারে, ওভারিতে হতে পারে, সেই সেলগুলোর মধ্যেও তো প্যারেন্টাল ক্রোমোজোম আছে, তারা জোড়া লেগে গেল। প্যারেন্টাল ক্রোমোজোম, এই যে তুমি শুনছো, তোমার বডিতে যে ওভাম বা স্পার্ম রিলিজ হচ্ছে, সেখানে তোমার বডির মধ্যে তোমার বাবাও আছেন, তোমার মাও আছে, তারা বাবা মা রিয়েল মিলিত হলো কোথায়? তোমার বডিতে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের মিওসিসের ক্ষেত্রে এটা বোঝা খুব দরকার, কারণ আমার বডিতে আমার বাবা মা একসঙ্গে মিলিত হচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কাজে সন্তানের মধ্যেই দিয়েই অ্যাকচুয়ালি বাবা মার অরিজিনাল মিলন ঘটে। এইভাবে কিন্তু এই মিলনের কথাটা বললাম, আশা করি বুঝতে পারবে। এটা আমার আরেকটা ভিডিও আছে, সেখানেও একই রকম বলা আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হোমোলোগাস ক্রোমোজোম, টু ডিফারেন্ট ক্রোমোজোম, তারা একই রকম শেপ সাইজে তারা কাছে এসছে, কিন্তু তাদের মধ্যে কমপ্লেক্স কেন এসছে? ওই যে 0.3% ওই যে রেপ্লিকেশন তখনও হয়নি, তারা নিজেদের মধ্যে একটা জোড়া প্যাঁচা লেগে গেছে এবং আস্তে আস্তে রেপ্লিকেট করবে, কমপ্লিট করে নেবে। দ্য পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম অফ 3 টাইপস, একটাকে হচ্ছে প্রোসেন্ট্রিক, এগুলো অতটা দরকার নেই। দেন প্রো টার্মিনাল, এছাড়া আছে র্যান্ডম, যে কোনো ভাবে হতে পারে। বিগিনস টু ফর্ম সেন্ট্রোমিয়ার, বিগিনস টু ফর্ম টেলোমিয়ার, বিগিনস টু ফর্ম এনিহোয়ার, এটা যে কোনো জায়গা থেকে। প্রোসেন্ট্রিক যেটা সেন্ট্রোমিয়ার থেকে আসবে, প্রো টার্মিনাল সেটা টেলোমিয়ার, টার্মিনাল মানে টার্মিনাল প্রান্ত থেকে আসবে, অ্যান্ড বিগিনস উইথ এনিহোয়ার যেটা র্যান্ডম, যে কোনো জায়গা থেকে। তারা ওই যে বলেছিলাম না, যে মাঠের মধ্যে কতগুলো ছেলে খেলছে, সেই কোথা থেকে ক্রোমোজোমগুলো আসছে, ক্রোমোজোমগুলো কিরকম, সেন্টার পজিশন থেকে প্রোসেন্ট্রিক, সেন্টার পজিশন তারা একসঙ্গে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লো। আবার কেউ দেখা যাচ্ছিল খেলছিল পুরো ফেরি অঞ্চলে, মাঠটার সাইডে খেলছিল, তারা সবসময় সাইড থেকে আবার জোড়া দাঁড়িয়ে পড়লো। তারা আসবে কোথায়? পুরো টার্মিনাল প্রান্ত থেকে। আর র্যান্ডম যারা মাঠের এদিক ওদিক খেলছিল বিভিন্ন জায়গায়, তারা ওই বাঁশি শুনে আবার তারা জোড়া লেগে গেল। হোমোলোগাসরা জোড়া লাগবে শেপ অ্যান্ড সাইজ যখন এক হবে। মনে রাখবে ক্লাস 12-এ কিন্তু এটা খুব কাজে লাগবে। কাজে এটার উপরে কিন্তু অনেক পড়া আছে, ভালো করে পড়ে রেখো। ক্লাস 11-এ যদি নাও লাগে, 12-এর ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে, আমি বলে দিচ্ছি। দ্য পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম ইজ ইন জিপ লাইক ম্যানার। জিপ লাইক মানে নিজেদের মধ্যে উলঝে গেছে বা নিজেদের মধ্যে জড়া পেঁচা লেগে গেছে। It means the lateral axis of the homologous chromosome is paired. Lateral axis কারণ তার পাশে ওই যে 0.3% যে ডিএনএটা ছিল সেটা রেপ্লিকেট করতে পারেনি। The paired chromosome is known as bivalent. এই যে দুটো, বাই মানে কি দুই, অর্থাৎ 1 and 2, bivalent, দুটো ক্রোমোজোম কিন্তু আলাদা আলাদা অস্তিত্ব, কিন্তু ওই যে ক্রোমোজোমের অনেকটা পার্ট যে রেপ্লিকেশনের বাকি ছিল তার জন্য কাছাকাছি চলে এসছে, গায়ে লেগে গেছে এটা। আর আদারওয়াইজ আমি মাঠে যে ছেলেপুলে বলেছিলাম তাদের ক্ষেত্রে তো এরকম হয় না, তারা শুধু বাঁশির শব্দ শুনে একসঙ্গে আসে, কিন্তু এখানে তাদের রেপ্লিকেশন হয়নি বলে তারা কাছে চলে এসছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা রিসেন্ট কনসেপ্ট,
এটা অনেকে অনেক জায়গায় বলে না, তো এটা আমরা এটাকে বলে থাকি, যারা নলেজটাকে নিয়ে ডেপথে নেওয়ার চেষ্টা করেছে এই কথাটা বলা হয় যে সেখানে বাইভ্যালেন্ট মানে দুটো, কারণ ক্রোমোজোমকে এখনো কিন্তু মাইক্রোস্কোপে এর থেকে বেশি দেখা যাচ্ছে না, কারণ এদের মধ্যে ওই যে বললাম কি কয়েলিং, প্যারানেমিক কয়েলিং হয়ে আছে এখনো। চলো এই যে দেখো বাইভ্যালেন্ট হয়েছে, আর এই যে ছোট ছোট দাগগুলো বেরিয়ে আছে দেখেছো, এই দাগগুলো নিজেদের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে গেছে বলে এরা কাছে কাছে এসছে, আদারওয়াইজ কাছে আসতো না। 0.3% ডিএনএ রেপ্লিকেট করেনি বলে কাছে এসছে, এবং এদের মধ্যে এক তৈরি হয়েছে সাইন্যাপসিস, এবং এখানে কতগুলো কেমিক্যালও কাজে লাগে যাকে বলে সাইন্যাপটোনোমাল কমপ্লেক্স। আদারওয়াইজ এরা জোড়া লাগবে কেন বলো তো? মিওসিস করছে বলেই জোড়া লাগবে না। হোমোলোগাস ক্রোমোজোমরা যখনই কাছে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে একটা জোড়া পেঁচা লেগে গেল, এরা সরতে চায় না, এরা গায়ে গায়ে লেগে বলছে ছেড়ে দে ছাড়, কিন্তু কেউ কাউকে জোড়া পেঁচানো ছাড়ছে না, জড়িয়ে আছে, কিছুক্ষণ জড়িয়ে থাকে। কোন জায়গাটায়? এরা যতক্ষণ প্রসেসটা চলতে থাকে অর্থাৎ এলজেপিডিডি, সেই সময় জুড়েই এরা কাছে কাছে লেগে থাকে। When the entire lateral axis of homologous chromosome is paired, the structure is known as synaptonomal complex। এর আগে বলে দিলাম, উলঝে গেছে, তারা যখন নিজেদের মধ্যে জট পেঁচিয়ে গেছে। It was first time reported by Moses in spermatocyte of crayfish, একটা ফিশ আছে, ফিশের প্রজাতি, এটা এটা ইনফরমেশন, এগুলো বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে ইনফরমেশনগুলো। CRAY ক্রেফিশ বলে একটা ফিশ আছে, সেই ফিশের স্পারমাটোসাইট বা রিপ্রোডাক্ট সেলের মধ্যে এটা অবজার্ভ করা গিয়েছিল। এই যে সেই কনসেপ্টটা তোমাদের কাছে এখন একটু দিয়ে দিচ্ছি। দেখো, কনডেনসেশন অফ ক্রোমোজোম রিমেইন কন্টিনিউ ইন দিস সাবফেজ। কনডেনসেশন পার্টটা চলতে থাকে, কারণ প্রোফেজ তো চলছেই, সেরকম মাইটোসিসে দেখেছিলাম কনডেনসেশন হয়, এখানেও কনডেনসেশন হচ্ছে। এখানে 0.3 to 0.4% ডিএনএ রেপ্লিকেট ডিউরিং জাইগোটিন। কেন? কারণ এই যে এস ফেজে, ইন্টারফেজের এস ফেজে যে ওই যে রেপ্লিকেশনটা বাকি ছিল, সেই বাকি রেপ্লিকেশনটা এখানে এসে হয়, কারণ এবার নিজেদের মধ্যে ওরা সেপারেট করতে চায়, কিন্তু ওই যখনই ওরা ওই যে উলঝে আছে রেপ্লিকেট করছে, তখনই ওদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে থাকে, যেটা একটু পরেই খুব ইম্পর্টেন্ট বলবো। দিস ডিএনএ ইজ নোন অ্যাজ ZYG ডিএনএ, অর্থাৎ জাইগোটিন ফেজের ডিএনএ। সো টু পারফর্ম রেপ্লিকেশন দ্য ডিএনএ স্ট্র্যান্ড আর ডিকন্ডেন্সড, তারা আবার ডিকন্ডেন্সড হয়ে যায়, মানে ওই যে উলঝে যায়, বললাম সুতোগুলো ছড়িয়ে দেয় কিছুক্ষণ, যখন আবার রেপ্লিকেশনটা, যেহেতু ইনকমপ্লিট রেপ্লিকেশনকে জাইগোটিন ফেজে এসে কমপ্লিট করতে হচ্ছে, তখন তো আমরা রেপ্লিকেশন পাসটা যখন ক্লাস 12-এ পড়বো তখন দেখবে যে ডিএনএ নিজেদেরকে ভাগ করে নেয়, রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এগুলো বলবো সব। রেপ্লিকেশন ফর্ক যখন হয় তখন ডিএনএ গুলো যখন নিজেদের মধ্যে প্রসেসটা করছে, সেই সময় ওরা নিজেদের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে গেছে, হোমোলোগাস ক্রোমোজোম, তাদের মধ্যে একটা জট লেগে গেছে। পারহ্যাপস দিস ইভেন্ট রেজাল্ট দ্য পেয়ারিং অফ ক্রোমোজোম। এই জায়গাটা একটা পারহ্যাপস কথাটা বলে রাখা হয়েছে এই কারণে, বিকজ এটা সম্ভবত, কারণ তা নইলে ওরা কেন একসঙ্গে আসবে, এটা কিন্তু এটা দেখাও গেছে কিছুটা, আবার কিছুটা আমাদের হাইপোথিসিসও দেখা গেছে, কারণ সাইন্যাপটোনোমাল কমপ্লেক্সের পেছনে নানা ধরনের রিসার্চ হচ্ছে, কেন হোমোলোগাস ক্রোমোজোমরা পেয়ার করে, এটা ঘুরতে গিয়ে এই একটা ছোট্ট অবজারভেশন পাওয়া গেছে, ইম্পর্টেন্ট। দেন আমাদের আসলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ, যার নাম প্যাকিটিন। প্রফেজ 1 এর মোস্ট ইম্পর্টেন্ট ফেজের নাম প্যাকিটিন। প্যাকিটিন 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 অলসো কল্ড থিক থ্রেড স্টেজ। এই সময়টায় প্যাকি মিনস থিক, অর্থাৎ এর আগে ছিল থিন, এবারে হয়ে গেল থিক। কেন? পাশাপাশি দুটো দাঁড়িয়ে গেছে, স্পষ্ট দেখা যাচ্ছে, ক্রোমোজোম কনডেনসেশনটা আরো বেশি পরিমাণে হয়ে গেছে, তাই থিক স্টেজ। তাই জন্য ল্যাটিন নামকে আমরা নিয়ে বলেছি প্যাকিটিন স্টেজ। দ্য ক্রোমোজোম শোজ ফার্দার কনডেনসেশন, দ্যাটস ওয়াই ইট ইজ থিকেন্ড। এই কথাটা তোমাদের অলরেডি বলে দিয়েছি। দ্য লঙ্গিটিউডিনাল স্প্লিটিং অফ ক্রোমোজোম নাও বিকাম ভিজিবল এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার। দেখো, এরা ভিজিবল হয়ে যায়, দ্য লঙ্গিটিউডিনাল স্প্লিটিং। এর আগে দেখো আমরা কিন্তু অলরেডি, তুমি যদি এবার মাইটোসিসের সঙ্গে তুলনা করো, সেখানে দেখবে আমরা মিড প্রফেজে চলে এসেছি। এটাও প্রফেজ 1 এর মিড প্রফেজ 1। কাজে মিড প্রফেজ 1 তো স্প্লিটিংটা হয়, অর্থাৎ ওই যে বলেছিলাম এই যে ক্রস করেছিল, এখানে কয়েলিংটা কেমন ছিল?
প্যারানেমিক, তারা খুব আস্তে করে হয়ে গেছে। এইবার প্রতিটি ক্রোমোজোম এভাবে হয়েছে, কিন্তু পাশাপাশি দুটো ক্রোমোজোম গায়ে গায়ে লেগে আছে। খুব ইন্টারেস্টিং। তারা তারা মোনাড থেকে ডায়াড হলো, একটা ক্রোমোজোম, তারপরে আরেকটা ক্রোমোজোম লেগেছে। আমার আরেকটা হাত থাকলে দেখাতে পারতাম, চারটে হাত থাকলে। তারপর এই পাশে একটা আছে, আরেকটা তো পাশে জোড়া লেগে আছে, তাই না? এভাবে এভাবে জোড়া, তারা কয়েল ছিল, আলাদা হয়ে গেল। তাহলে এখানে দুই, এখানে দুই, এই যে নিচের দিকেও আছে। তাহলে এটাকে কি বলবো? টেট্রাড। মোনাড বিকাম ডায়াড, একটা ক্রোমোজোম, তারপর আরেকটা মোনাড বিকাম ডায়াড। তাহলে ডায়াড প্লাস ডায়াড মানে টেট্রাড হয়ে গেল। দিস বাইভ্যালেন্ট অ্যাপিয়ার্স টেট্রাড, অর্থাৎ চারটে ক্রোমোজোম। কেন হোমোলোগাস? কারণ প্যারেন্টের বাবার একটা ক্রোমোজোম, মায়ের একটা ক্রোমোজোম, দুটো, তারা একসঙ্গে ছিল, স্প্লিট হয়ে গেল, ছিল মোনাড, ডায়াড হলো, ডায়াড হলো, দুটো ডায়াড মানে টেট্রাড হয়ে গেল। আবার বলছি কথাটা, ক্রোমোজোম হোমোলোগাস ছিল, কিরকম? কুণ্ডলী পাখি আছে, হোমোলোগাস ক্রোমোজোম, এই দেখছো দুটো একসঙ্গে কুণ্ডলী, আরেকটা হোমোলোগাস, দুটো পাশাপাশি হয়ে গেল। এবার এগুলোকে মোনাড, ওয়ান মোনাড, মোনাড, এই দুটো মোনাড কাছাকাছি এসছে, তাই ডায়াড বলবো। তারা ডায়াড পজিশন, ডায়াড, একটু পরে মিড প্রোফেজে এসে হয়ে গেল, এটা কি হয়ে গেল? এটা ডায়াড হয়ে গেল। আবার এই পাশে থাকা হোমোলোগাস সেও ডায়াড হয়ে গেল। তাহলে ডায়াড ডায়াড, তাহলে 1 2 3 4 টেট্রাড বলবো। নিচের দিকে 1 2 3 4 আছে, কারণ হাত দিয়ে দেখানো যাচ্ছে না, আশা করি এটা বুঝতে পেরেছো। প্যাকেটিং স্টেজে হয়। এবারে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা হয়, আগে বলে নিই তারপরে বলে দিই। এবার যখন ওরা টেট্রাড হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ আমার, এই যে এবার এই যে টেট্রাডের কাছাকাছি যারা আছে, এটাকে এই ক্রোমোজোম, এদেরকে সিস্টার নন সিস্টারে ভাগ করব। দেখো এই ক্রোমোজোমটা, এই দুটো ক্রোমাটিড, মাঝখানে একটা সেন্ট্রোমিয়ারে লেগে আছে। দিস টু ক্রোমাটিডস আর কল্ড সিস্টার ক্রোমাটিড। আবার দিস টু ক্রোমাটিড, আমার এই হাতে ক্রোমাটিড, দিস আর অলসো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, বিকজ ওয়ান সেন্ট্রোমিয়ার, দুটো সেন্ট্রোমিয়ার পাশাপাশি এসে গেল। এখন এই ক্রোমাটিড, এই আমার আঙ্গুলটা নড়ছে, আবার এই ক্রোমাটিড আমার আরেকটা আঙ্গুল নড়ছে, এই দুটো ক্রোমাটিডের সঙ্গে রিলেশন কি? বিকজ তাদের সেপারেট সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার আরেকটা সেন্ট্রোমিয়ার, তারা এই দুটোকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। দিস অলসো টু কল্ড অ্যাজ 1 and 1 non sister because they are not attached, but these two are sister. and sister ক্রোমাটিডের ভিতরে কখনো ক্রসিং ওভার হয় না, সিস্টার ক্রোমাটিডে ক্রসিং ওভার হয় না। নন সিস্টাররা ক্রোমোজোমরা তারা একে অপরকে এইভাবে ক্রস করে যায়, ক্রস, এইটাকে বলে ক্রসিং ওভার। দিস টাইপ অফ ক্রসিং ওভার হ্যাপেন্স হিয়ার, এই প্যাকেটিং স্টেজে, যে যখন ওরা টেট্রাড হয়ে যায়। ঠিক আছে, এই ক্রসিং ওভার, কারণ ওদের মধ্যে তো লেগে আছে, এরা এই যে নিচেও লেগে আছে, নিচেও দেখানো যাচ্ছে না আঙ্গুল দিয়ে, ঠিক এইভাবে ক্রসিং, অনেক ক্রসিং ওভার। ক্রসিং ওভার ক্রমাগত এরা দূরে দূরে সরতে থাকে, সেন্ট্রোমিয়ার গুলো সরে যায়। স্প্লিটিং কিন্তু সেন্ট্রোমিয়ারের হয় না যখন প্রোফেজ 1 হয়, কারণ ওখানে প্রোফেজ 1-এ মনে আছে সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়েছিল মাইটোসিসে, কোন স্টেজে? অ্যানাফেজ স্টেজে। কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার কখনো স্প্লিট আপ হয় না, বলবো একটু পরে। দেখো দেখো টেট্রাড, 4 ক্রোমাটিড অ্যান্ড 2 সেন্ট্রোমিয়ার, এইটাকে বলে টেট্রাড। টেট্রাডে ক্রোমাটিড হবে 4টে, সেন্ট্রোমিয়ার হবে 2টো, বিকজ 2 সেন্ট্রোমিয়ার নিয়ে দুটো হোমোলোগাস ক্রোমোজোম। দিস ইজ নোন অ্যাজ 4 স্টেজ বা টেট্রাড স্টেজ। ইম্পর্টেন্ট, crossing over takes place in 4 stage প্যাকেটিং অফ প্রোফেজ 1, অফ প্রোফেজ 1। প্রোফেজ 1 এর কোন স্টেজে? দিস স্টেজ মানে প্যাকেটিং স্টেজে। এই যে প্যাকেটিং স্টেজের প্রোফেজ 1-এ হবে ক্রসিং ওভার টেক্স প্লেস, ক্রসিং ওভার টেক্স প্লেস, ক্রসিং ওভার টেক্স প্লেস। কিরকম ক্রসিং ওভার? এই যে বিটুইন নন সিস্টার ক্রোমাটিড, নট বিটুইন সিস্টার, এরা ক্রস করবে না, করবে নন সিস্টার, বিকজ এখানে এবং এখানে দুটো আলাদা সেন্ট্রোমিয়ার আছে, তাই এরা সিস্টার না, নন সিস্টার, কিন্তু বাধ্য হয়েছে কাছে আসতে, তাদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। দেখো ছবিটা কিছুটা যদি দেখতে পারো, এই যে ঠিক এইভাবে আছে আমাদের নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে একটা ক্রসিং ওভার হয়ে গেল। এই যে টেট্রাড, ওই যে উলঝে যাওয়া বা এলোমেলো হয়ে যাওয়া যে ডিএনএ থ্রেডগুলো বেরিয়েছিল, তারা গায়ে গায়ে কি সুন্দর লেগে পড়েছে, তাই না? টেট্রাডটা 1 2, দিজ আর সিস্টার ক্রোমাটিড, অ্যান্ড কোথায় দুটো হলুদ দিয়ে দেখাই, দিজ আর অলসো সিস্টার, বাট দিস টু, কোনটা আমাদের, এটাকে একটা আলাদা হোয়াইট কালার দিয়ে দেখাই, এই যে রেড অ্যান্ড ইয়েলো, দিজ আর নন সিস্টার ক্রোমাটিড। এবং দেখবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঠিক এই জায়গাটাতে
ব্লু দিয়ে দেখিয়ে দিই, এই জায়গাটা একটা ক্রসিং ওভার রয়েছে। এইটা খুব ইজি ড্রয়িং, তোমরা করে ফেলতে পারো। ইজি ড্রয়িংটাকে তোমার করার জন্য বলে দিচ্ছি, এইভাবে এই ড্রয়িংটা ইজিলি তোমরা মিওসিসের করে ফেলতে পারো। দেখো এদের মধ্যে যে ক্রসিং ওভার হয়ে গেল, দেখিয়ে দিলাম ক্রস ওভার, এক একটা স্ট্র্যান্ড নন সিস্টার ক্রোমাটিড নিজেদের মধ্যে তারা খণ্ড বিনিময় করে ফেললো। দেখো কিভাবে হলো, দেখো এখানে স্কাই কালারের সঙ্গে এপাশের যে পিঙ্ক কালার জুড়ে গেছে, আবার এপাশের পিঙ্ক কালার ক্রোমোজোমের সঙ্গে এখানে একটা স্কাই কালার জুড়ে গেছে। অর্থাৎ তারা যখন নিজের মধ্যে খিচাটানি করছে, টানছে খিচ্ছে, তারা বলছে আমরা আর একসঙ্গে থাকবো না, এই জোরে পেঁচে গেছে, কেন একসঙ্গে আমাদের করেছিস, করতে গিয়ে নিজেদের যে তাদের যে খণ্ড বা টুকরো, ঠিক এই টুকরো এর কাছে আসে, এর টুকরো এখানে আসে। কিন্তু যদি সেটা ডিফারেন্ট ক্রোমোজোমে হয়, ডিফারেন্ট সেলের মধ্যে, একটা সেলের মধ্যে অন্য ক্রোমোজোম, আমরা দেখেছিলাম কোথায় 9th and 22nd ক্রোমোজোম, তাদের মধ্যে যখন তাদের খণ্ডের আদান প্রদান হয়েছিল, তখন গিয়ে 22 ক্রোমোজোমটার মধ্যে একটা 9th যে পেয়ারের ক্রোমোজোমের একটা পার্ট চলে এসেছিল, সেই ক্রোমোজোমটাকে বলেছিলাম ফিলাডেলফিয়া ক্রোমোজোম, যেটা ক্যান্সারের জন্য দায়ী, সেটা নন হোমোলোগাস ক্রোমোজোমে হয়ে গেছিল। কিন্তু এখানে হোমোলোগাস ক্রোমোজোমে সেম পয়েন্টে সেম লোকাসে যে জিনগুলো ছিল, সেই জিন ওর থেকে গিয়ে এর পাশে ঘেরে গেল, এর পাশের জিনগুলো এর ঘাড়ে গেল। এই যে একটা কম্বিনেশন হয়, খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12 এটা আরো বলবো। এই কম্বিনেশনের জন্যই আমরা এত ডিফারেন্ট চেহারার অর্গানিজম, এবং এটা র্যান্ডম প্রসেস। কোন জায়গাটায় গিয়ে ওই যে কাটটা হবে, ওই যে ছোট্ট করে ক্রস, এই যে ক্রসের পয়েন্টটাকে আমরা কায়াজমা বলি। ওই যে কায়াজমা পয়েন্টটা কোন জায়গায় হবে, কাটিংটা এই জায়গায় হবে না এই জায়গায় হবে, এটা র্যান্ডম প্রসেস। সেই জন্য একই বাবা মার ছেলে মেয়ে কখনো একরকম দেখতে হয় না। কেন? তারা যখন যে সেলগুলো মিওটিক্যালি তাদের মধ্যে ক্রসিং ওভার হয়েছে, সেটা র্যান্ডম প্রসেস হয়েছে। কোন জায়গায় গিয়ে কাট খেয়েছে এটা কেউ বলতে পারবে না, কেউ না, কখনো না, হয় না। এবং এই কাটিংটা যত বেশি কাট খাবে, তত তাদের বাবা মার থেকে সন্তানেরা ডিফারেন্ট লুক হবে। আর যদি মনে করে এমন হয় কখনো, খুদা না খাস্তা হয়ে গেল, যে দুটো ক্রসিং ওভার হয়ে গিয়ে তার আগেই এমন দুটো গ্যামেট হয়েছে, তারা শুধু প্রান্ত দেশটা টাচ করেছে, চলে এসছে, তাদের মধ্যে খণ্ড বা যে ছোট টুকরোর এক্সচেঞ্জ হয়নি। এই যে একটা এক্সচেঞ্জ দেখতে পাচ্ছ, এই এক্সচেঞ্জটা যদি কম হয়, একেবারেই হয়নি, তাহলে কি হয়ে যাবে, একদম প্যারেন্টাল কম্বিনেশন হবে। অর্থাৎ যদি সেখান থেকে ছেলে হয়, সে তার বাবার মতো দেখতে হবে, মেয়ে হলে হুবহু মায়ের মতো দেখতে হবে। এই যে ক্রসিং ওভারটা কতটা হয়েছে তার উপরে নির্ভর করে একটা নতুন জেনারেশনটা চেহারাটা কেমন হবে। চেহারাটা হুবহু এক হবে নাকি আলাদা হবে, টুইন্সের ক্ষেত্রটা আলাদা। কিন্তু মনে রাখবে, কারোর বাড়িতে তোমরা দু ভাই আছো, কেন তোমরা কখনো দু ভাই আলাদাভাবে জন্মেছে, কিন্তু তাদের চেহারাটা তাও এক আছে, বুঝবে ক্রসিং ওভার কম হয়েছে। যদি ক্রসিং ওভার বেশি হয়ে যেত, তাহলে দুজন ভাইয়ের চেহারা একদম চরিত্র সব আলাদা হয়। এইভাবেই কিন্তু আমাদের এত ডিফারেন্ট টাইপ অফ চেহারা চলে আসে। এটা কিন্তু কোনো মিউটেশন নয়, ডিউ টু ক্রসিং ওভার, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের ফ্লাইম্যান, যাকে বলা হয় মর্গান, তিনি এটা দেখিয়ে দিয়েছিলেন। দেখো ক্রসিং ওভারের একটা ছবি, এই যে ছোট ছোট পার্ট, এরা খণ্ডগুলো আদান প্রদান হয়েছে, এই জিনগুলো নিজেদের মধ্যে চেঞ্জ হয়ে যায়, এই যে পয়েন্টগুলোতে এসে চেঞ্জ হবে, এই পয়েন্টগুলোকে বলা হয় কায়াজমা। দেখো এখানে কাট খেয়ে গেছে, ছোট্ট করে কাটিংটা দেখতে পাচ্ছ, এই কাটিংটা খেয়ে গেল। কাটিং খেয়ে যাওয়ার পরে দেখো পুরো এই যে ব্রাউন কালারের সঙ্গে ব্লু কালার জুড়ে গেল, এরপরে গোটাটা ব্লু কালার ছিল, তার সঙ্গে আবার নিচে ব্রাউন হয়ে গেল। এই যে খণ্ডের বিনিময়, এটা যত বেশি হবে, আবারও বলছি, তত ডিফারেন্ট লুকের গ্যামেট তৈরি হবে। কারণ আমরা জানি, এটা আগেই বলে দিচ্ছি তোমাদের, দেখতে সুবিধা হবে, এগুলো আলাদা আলাদা। বিকজ এই যে একটা পুরো হাফ হয়ে যাবে, এটা দিয়ে একটা হাফ নাম্বার গ্যামেট হবে, সব এগুলো কালারগুলো আলাদা করে দিচ্ছি, দেখতে বুঝতে সুবিধা হবে। এই যে আরেকটা, এই ক্রোমোজোমটা দিয়ে আলাদা একটা গ্যামেট হবে। যারা বুঝতে পারো, যারা মন দিয়ে শোনো, তারা কিন্তু এই ক্লাসগুলো ভালো করে দেখে নেবে। এই দিকে আরেকটা গ্যামেট তৈরি হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্রোমোজোম, সেগুলো দিয়ে আলাদা আলাদা গ্যামেট তৈরি হয়। নীল দিয়ে নীলকি দেখাচ্ছি, কোনো উপায় নেই, এটা দেখাতে, এই যে আলাদা গ্যামেট তৈরি হবে, এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গ্যামেট হয়ে যাবে, এরা একদম আলাদা আলাদা গ্যামেট হবে, ডিফারেন্ট গ্যামেট, 1 2 3 4। একটা এই যে দুটো হোমোলোগাস সেলের থেকে প্রত্যেকটাতে এই ক্রোমোজোমগুলো সবকটাই ক্রোমোজোমে হোমোলোগাসে হবে,
তারা একসঙ্গে জোড়া বেঁধে এক একটা গ্যামেটের মধ্যে থাকবে, কিন্তু তারা এরকম ভাবে হাফ নাম্বার হয়ে গিয়ে আলটিমেটলি এক একটা গ্যামেট প্রডিউস করবে, কারণ এটা গ্যামেট প্রডিউসিং এর প্রসেস মিওসিস। এবার আমরা মিওসিসটাকে একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে হবে। দেখো, এই যে হোমোলোগাস ক্রোমোজোমলা পেয়ারিং করে গেল, ওপরের দুটো হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস কালার দুটো আলাদা করেছি বিকজ প্যারেন্টাল। বুঝতে পেরেছো? এগুলো একটা বাবার থেকে একটা মার থেকে দুটো আলাদা আলাদা করে এসছে। আর একটু ভালো করে দেখো নিচের দিকেও, কারণ এটা মনে করো একটা অর্গানিজমের দুটো মাত্র সেট আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে 23 সেট দিয়ে এটা দেখানো যাবে না, দুটো সেট দিয়ে দেখালেই তোমরা ইজিলি বুঝতে পারবে। বাকি সেটগুলো এভাবে দাঁড়িয়ে পড়বে, দুটো দিয়ে যা হবে সেখানে আরো বেশি হলো একই রকম বাট জোড়া জোড়া লেগেছে। দেখো এদের মধ্যে কি হবে, দেখো এরপরে এই যে তারা ভিজিবল হচ্ছে ধীরে ধীরে, এই যে মোনাড থেকে ডায়াড, ডায়াড থেকে টেট্রাড, এই যে টেট্রাড হয়ে গেল। দেখো প্রত্যেক নিচেরটা হয়েছে উপরেরটা হয়েছে, যে কোনো একটা ক্রোমোজোম দেখলেই হবে। টেট্রাড হয়ে গেল, টেট্রাড হওয়ার পরে কি হবে, সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স এখনো আছে, নিজেদের মধ্যে প্যাকেটিং স্টেজ আসবে, তাদের মধ্যে একটা ক্রসিং ওভার হবে। এই দেখো কাছাকাছি আসছে নন সিস্টার ক্রোমোজোম অ্যান্ড তাদের মধ্যে ক্রসিং ওভার হয়ে গেল, নিচেও হয়েছে উপরেও হয়েছে। ক্রসিং ওভার হয়ে গিয়ে দেখো তারা যখন নিজেদেরকে ছাড়াবার চেষ্টা করছে, ছাড়াতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে, এদের যে খণ্ডগুলো বা একটা টুকরো আছে পার্টগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, দেখতে একই রকম থাকবে, দেখো এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সচেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল, দেখো কালারগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিল। এইভাবে ক্রসিং ওভারের ফলে কালার এক্সচেঞ্জ হয় এবং এই জিন ওই জিনের সঙ্গে মিট আপ করে গিয়ে ওই বাবার মতো চোখ, মায়ের মতো পা, হ্যাঁ আবার বাবার মতো চুল, মায়ের মতো স্কিন কালার, এই যে নানা রকমের কম্বিনেশন, এই কম্বিনেশনটা এই র্যান্ডম ক্রসিং ওভারের জন্য হয়। যে পয়েন্টটা ক্রসিং ওভার হয় তাকে বলা হয় ক্যাজমা, পরে বলে দেবো। ঠিক একই রকম ভাবে দেখো দুটো পোল ক্রিয়েট হলো, দুটো পোলের দিকে এখানে তোমাদের স্পিন্ডল ফাইবারগুলো দেখানো হচ্ছে না, দেখালে ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে। দেখো তারপরে স্টেজে কি হবে, মাঝখানে তারা চলে আসবে, চলে এসে অ্যানাফেজে যাবে, মেটাফেজ, এবং তারপরে গিয়ে যে চলে যাচ্ছে যখন দুই দিকে তারা কি হয়ে যাচ্ছে, অ্যানাফেজ, অ্যানাফেজ থেকে টেলোফেজে যাবে, মাঝখান থেকে দেখো ওই যে ফারোয়িং হচ্ছে, দুটো সেল এই যে আলাদা দুটো সেলের মধ্যে চলে গেল এবং ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে গেল, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের যে দুজন পেয়ার করেছিল তারা দুটো আলাদা বাড়িতে চলে গেল। সেন্ট্রোমিয়ারটা কিন্তু স্প্লিট হয়নি, সেন্ট্রোমিয়ারের দিকে লক্ষ্য করো, কোন জায়গায় সেন্ট্রোমিয়ার একটু দেখিয়ে দিতে হবে। সেন্ট্রোমিয়ারটা কোথায়, দিস সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়েছে, হয়নি, স্প্লিট হয়েছে, হয়নি, সেন্ট্রোমিয়ার স্প্লিট হয় না, এই জায়গায় দুটো সেল এভাবে আবার হয়ে গেল। ঠিক আছে, এবার এই দুটো সেলের মধ্যে আবার এবার মাইটোসিসের মতো তৈরি হবে, কারণ এখন তো সেন্ট্রোমিয়ারকে স্প্লিট করতে হবে। দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা স্প্লিট হয়ে গেল, এর আগে একটু যাও, দেখো এখানে সেন্ট্রোমিয়ারটা যে লেগে আছে, দেখো সেন্ট্রোমিয়ার দুটো সেলের মধ্যে লেগে আছে, সেন্ট্রোমিয়ারটা লক্ষ্য করো, আবার বলছে সেন্ট্রোমিয়ার, এটা খুব ভালো একটা অ্যানিমেশন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারকে স্প্লিট হতে হবে, অ্যাট দ্য সেম টাইম ডিএনএ এর যে অ্যামাউন্ট বা পরিমাণ বা ওয়েট সেটাকেও হাফ হতে হবে। ক্রোমোজোম তো হাফ হয়ে গিয়েছিল, তাদের হাফ হয়ে গেল, হাফ যেই হয়ে গেল, এই দেখো পুরো সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে গেল, দুটো সেন্ট্রোমিয়ার এখানে এই যে আলাদা আলাদা হয়ে গেল, সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়ে গেছে, খুব সরু সরু করে স্পিন্ডল ফাইবারগুলো দেখা যাচ্ছে। এবার এই দুটো পোলের দিকে যেতে শুরু করবে, ইট ইজ মিওসিস 2। আবার তাদের মধ্যে ক্লিভেজ ফারোয়িং হয়ে 4 সেল হয়ে গেল এবং প্রত্যেকটা সেলের মধ্যে দেখো ওই সিঙ্গেল সিঙ্গেল ক্রোমাটিড গুলো তারা চলে গেল করে 4 সেল হয়ে গেল। এইভাবে কিন্তু মিওসিস প্রসেসটা কন্টিনিউ করে। তাহলে দেখতে পাচ্ছ তারা আবার চলে গেল। এটা খুব ইন্টারেস্টিং ছিল, আমার মনে হয় তোমাদের ভালো লাগলো। এটাকে এই ভিডিওটাকে রিপিট করে দেখলে এটা পারো ভালো বুঝতে পারবে। ডিউরিং ক্রসিং ওভার there is exchange of chromosomal segments between non-sister, কথাটা বলে দিলাম, between non-sister chromatid, কারণ তখনও তারা ক্রোমোজোম হয় না, তাই এদেরকে নন-সিস্টার ক্রোমাটিড বলা হয়, ক্রোমোজোম তখনও তৈরি হয় না, অফ হোমোলোগাস ক্রোমোজোম। এই কথাগুলো কিন্তু মন দিয়ে বলতে হবে, অফ হোমোলোগাস ক্রোমোজোম, নন-সিস্টার ক্রোমাটিড অফ, নিজেরা সবকটা দুটো ক্রোমাটিড মানে ক্রোমোজোম, কারণ সেন্ট্রোমিয়ার তো লেগে আছে তাই ক্রোমোজোমই হয়ে আছে, অফ ক্রোমোজোম, তারা আলাদা হয়ে যায়। খুব ইন্টারেস্টিং। এবার আসছি আমরা ডিপ্লোটিন ফেজে, কারণ প্যাকেটিন ফেজে ক্রসিং ওভার শেষ, আরো
ফেজ, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস, এলজেডপি, ডিডি, এই দুটো পার্ট আছে আমাদের, এটা করতে হবে, মনে রাখতে হবে। অলসো কল্ড ডাবল থ্রেড স্টেজ, ডিপ্লো মিন্স ডাবল, ডিপ্লোটিন স্টেজ, ডিপ্লো কথার অর্থ ডাবল থ্রেড স্টেজ, টিনি মানে থ্রেড, এর আগে আমি তোমাদের বলে দিয়েছি, টাইনি কথার অর্থ থ্রেড, টিনি মানে থ্রেড, টিনি মানে থ্রেড, ডাবল থ্রেড। লংগেস্ট অফ অল সাবফেজ, ডিপ্লোটিন স্টেজটি কিন্তু লংগেস্ট, এইগুলো লংগেস্ট, কতগুলো ইম্পর্টেন্ট। প্যাকেটিন স্টেজ ইজ নট লংগেস্ট, ইম্পর্টেন্ট স্টেজ বাট নট লংগেস্ট। ডিপ্লোটিন স্টেজ ইজ দ্য লংগেস্ট ফেজ। কেন লংগেস্ট ফেজ জানো? কারণ ডিপ্লোটিন ফেজে দুজনের টার্মিনালাইজেশন, দুজন খিচাটানি চলতে থাকে, না একসঙ্গে আমরা থাকবো না একসঙ্গে, দুজন একসঙ্গে ছিল, চল তুই ছাড় আমাকে, তুই ছাড়, তুই ধরে রেখেছিস কেন, ছাড় আমাকে, ছাড় ছেড়ে দে, টানতে টানাটানি খিচাটানি চলতে থাকে, তার জন্য ডিপ্লোটিন স্টেজটা লংগেস্ট পিরিয়ড হয়। তাহলে এইভাবে দূরের দিকে চলে যেতে থাকে, এখানেও লেগে থাকে, ওরা ডিপ্লোটিন স্টেজে কিন্তু লেগে থাকে, গায়ে লেগে থাকে। যদিও আমরা এর আগের অ্যানিমেশনে দেখিয়ে দিয়েছি কিভাবে তারা আলাদা হয়ে যায়, ওই আলাদা হওয়াটা কিভাবে খিচাটানি চলতে থাকে, ওই যে উলঝে ছিল না নিজেদের মধ্যে ডিএনএ গুলো। ইট মে টেক ফিউ আওয়ার্স টু সেভারেল মান্থস, এতটা লং হয়, যেটা তোমাদের আগেই বলেছি, এটা সেভারেল আওয়ার থেকে সেভারেল মান্থ। কেন? তাদের মধ্যে খিচাটানি চলছেই, নিজেদের মধ্যে লেগেই আছে, ওইটার জন্য গ্যামেট ফরমেশনে একটু দেরি হয়। ওই যে 100 to 200 টাইমস মোর টাইম নেয় মিওসিস করতে গেলে। এই জায়গাটা ডিপ্লোটিন স্টেজে আমরা সেভারেল মান্থ অবধি খুব ইম্পর্টেন্ট লেগে থাকে, কারণ তখনও সেপারেট হয় না। আফটার ক্রসিং ওভার নন সিস্টার ক্রোমাটিডস স্টার্ট সেপারেটিং, ক্রসিং ওভারের পরেই এরা সেপারেট করতে শুরু করে দেয়, স্টার্ট সেপারেটিং টু ইচ আদার, নিজেদের মধ্যে সেপারেট করতে শুরু করে দেয়। ঠিক আছে, এরপরে দিস সেপারেশন বিগিনস ফ্রম সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার পার্ট থেকে এরা বিগিন করতে শুরু করে। মনে করো দুটোর সেন্ট্রোমিয়ার পার্টটা কিন্তু তখনও লেগে আছে, কিন্তু সেন্ট্রোমিয়ার পার্ট থেকে এইখান থেকে শুরু করে, সেন্ট্রোমিয়ার স্প্লিটিং নয়, কারণ আমরা সেন্ট্রোমিয়ার স্প্লিটিং কোথায় দেখতে পাবো? আমরা তো প্রোফেজ 1-এ তো পাবোই না, এটা সেন্ট্রোমিয়ার স্প্লিটিং দেখতে গেলে আমরা শেষে আসতে হবে। অ্যান্ড ইট প্রসিড টুয়ার্ডস টেলোমিয়ার, অর্থাৎ কিরকম অনেকটা এই যে এইভাবে থাকে, টান পড়ছে, এখনো যাচ্ছে না, অর্থাৎ সেন্ট্রোমিয়ার এই পার্ট থেকে, এই যে এখানে সেন্ট্রোমিয়ার ছিল, শুরু করতে একদম এখানে এত দূর, টার্মিনালাইজেশনের প্রান্ত অবধি, এখানে টার্ম, কোনটা? এন টার্মে টেলোমিয়ার বলা হয়, যেকে বলে টার্মিনালাইজেশন, অর্থাৎ ডিপ্লোটিন ফেজটায়। and this separation is known as terminalization, very important, অর্থাৎ টার্মিনেট, তখন আলাদা হয় না। কিন্তু আবারও বলেছি, প্রোফেজ ফেজে এরা আলাদা কখনোই হবে না, আলাদা হতে চেষ্টা করে, ডিপ্লোটিন ফেজ লংগাজ অবস্থা থাকে, এখানে আলাদা সেন্ট্রোমিয়ার, এখানে আলাদা সেন্ট্রোমিয়ার। এবার খিচাটানি বা টানাটানিটা চলছে কাদের মধ্যে? নন সিস্টারদের মধ্যে, তুই আমার বোন না, আমি তোকে, চল ছাড় আমাকে, ছেড়ে দে, নন সিস্টারদের মধ্যে টানাটানি চলছে, দুটো ক্রোমোজোমের মধ্যে টানাটানি চলছে। দিস এন্টার প্রসেস ইজ নোন অ্যাজ ডায়াকাইনেসিস, এটা বলে ডিসিনাপসিস, আমাকে ডিসিনাপসিস বলে, ডায়াকাইনেসিস এর পরে আসছে ডিসিনাপসিস। তারা কাছে আসছিল, সিনাপসিস হয়েছিল, স্যানাপ্টোনেমিয়াল কমপ্লেক্স হয়েছিল, নিজেদের মধ্যে উলঝে গিয়েছিল, জোড়া তো লেগেছিল, তারপরে আস্তে আস্তে বলছে ছাড়বো না, এরা নিজেদের সঙ্গে থাকবো না, বলে ছেড়ে যাচ্ছে। এই যে ছেড়ে যাওয়াটা আমরা ডিসাইনাপসিসও বলে থাকি, কারণ সাইনাপসিসের উল্টো কেস হচ্ছে এখানে ডিপ্লোটিন স্টেজে। দেখো ডিপ্লোটিন স্টেজেই আছি আমরা এখনো, ইনফরমেশন রাখি। অ্যাজ এ রেজাল্ট অফ টার্মিনালাইজেশন দে নন সিস্টার, মনে রাখবে নন সিস্টারদের মধ্যে ক্রোমাটিড সেপারেটস আউট, এরা আস্তে আস্তে সেপারেট করতে শুরু করে ফ্রম ইচ আদার এক্সেপ্ট দোজ পয়েন্ট হোয়ার অলরেডি ক্রসিং ওভার হ্যাজ বিন টেক্স প্লেস, যেখানে ক্রসিং ওভার হয়েছে সেই জায়গাগুলোতে তখনও তারা জোড়া লেগে থাকে, কারণ ক্রসিং ওভার নিজেদের মধ্যে খণ্ড আদান প্রদান করে ফেলেছে। দিস কন্ট্যাক্ট পয়েন্টস আর এক্স শেপড, এক্স এর মতো নিজেদের মধ্যে ক্রস করে যায়। দিস ইজ নোন অ্যাজ চায়াজমা অর খায়াজমা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আগেই বলে দিয়েছি। দে আর ফার্স্ট রিপোর্টেড বাই জনসন 1909, মিওসিস দেখো 1909 এর দিকে কিন্তু ইনভেন্ট হয়েছিল, এর আগে কেউ মানুষ মিওসিস সম্পর্কে জানতো না, মেন্ডেলের সময় জানতো না। দেখো এই যে টার্মিনালাইজেশনটা হচ্ছে, কায়াজমা ফরমেশন হয়েছে, এক্স ফরমেশন ক্রস করেছে, ইজি পিকচার, এটা থেকে দেখে নিতে পারবে। দেন আমরা প্রোফেজ 1-এর লাস্ট ফেজে চলে আসছি, বা আমরা মিওসিসেরও
আমাদের নলেজের লাস্টে অলমোস্ট চলে এসেছি, কারণ এরপরে আমরা ওই মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1 এই পার্টগুলোতে যাব, বাট দিজ আর একদম কমন প্রসেস, সেটা ইজিলি বললে হয়ে যাবে। দিস ডিপ্লোটিন স্টেজ স্লোলি চেঞ্জেস ইনটু ডায়াকাইনেসিস। ডিপ্লোটিন স্টেজটাই আস্তে আস্তে ডায়াকাইনেসিস। অনেকে ডায়াকাইনেসিস স্টেজটা প্রথমে বলতেন না, কারণ এটাকে একটা আলাদা স্টেজের মর্যাদা দেওয়া হয়েছে, কারণ টার্মিনালাইজেশনটা ফাইনালাইজ হয় এই সময়। টার্মিনালাইজেশন তো চলতে থাকে, খিচাটানি তো চলতে থাকে, ওই যে বললাম না বেশ কয়েক বছর পর্যন্ত চলে। ইন দিস ফেজ টার্মিনালাইজেশন ইজ কমপ্লিটেড। একদম ডায়াকাইনেসিস, আমরা কাইনেসিস মানে এই যে দুটো প্রান্ত একদম ছেড়ে গেল, নিজেদের মধ্যে ছেড়ে গেল। ছেড়ে না গেলে তারা তো ইকুয়েটোরিয়াল প্লেনে আসতে পারবে না, তারা গায়ে গায়ে লেগে থাকলে কি পারবে? তারা ওই সময়ের মধ্যে কিন্তু এভাবে লাগা অবস্থাতেই তারা একদম সেন্টার ফেজে আসার চেষ্টা করে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার। কারণ প্রফেজ শেষ তো আমরা শেষ করছি, তাই না? মাইটোসিসের প্রফেজ শেষ, মনে করো এন্ড অফ দ্য প্রফেজ। আমরা ওই যে নিউক্লিয়ার এনভেলাপ ডিসঅ্যাপিয়ার করে যায়, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করে যায়, এদেরও তো এগুলো থাকবে। এদের যে কম্পোনেন্ট তারা দুই দিকে সরে যায়, স্পিন্ডেলের দুই পাশে তারা ডিভাইড হয়ে যায়, কারণ সেল অর্গানের ভিতরে যা যা মেটেরিয়াল আছে সবই তো ডাবল হয়েছিল। ওদেরও তো G1S G2 হয়েছিল, সেই G1S G2তে যে মেটেরিয়ালগুলো ডাবল হয়েছিল তারাও দুই দিকে সেপারেট হয়ে যায়, অলমোস্ট ইকুয়ালি। এক্ষেত্রে ইকুয়ালি হয়, সবসময় ইকুয়াল হয় না, এটা আগেই বলেছি। তার নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স, মনে রাখবে একই রকম প্রফেজের মতোই হয় মাইটোসিসের। কাজে মাইটোসিসটা ভালো করে শিখলেই এটা বোঝা যায়। মোর কনডেনসেশন অফ ক্রোমোজোম, দেখো যেমন মাইটোসিসে হয়েছিল প্রফেজের শেষে আরো কনডেনসেশন হয়, আর সবচেয়ে বেশি কনডেনসেশন কখন হয়? মেটাফেজে। এখানেও কি হবে? মেটাফেজ 1-এ মোস্ট কনডেন্সড হয়ে যাবে, কারণ এখন সমস্ত ডিএনএ রেপ্লিকেট করে গেছে। দেখো ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফরমেশন অফ নিউক্লিয়ার স্পিন্ডেল অ্যাপারেটাস বিগিন উইথ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন। সেম প্রফেজের মতোই এখানে পুরো নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্ড, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার্ড, তারপরে ওই যে থ্রেড লাইক স্ট্রাকচারস মাইক্রোটিউবিউল দিয়ে, সেন্ট্রিওল দিয়ে তারা ক্রোমোজোমগুলোর মধ্যে তারা ধরে ফেলেছে। তারা কিন্তু তখনও সেপারেট হয়নি, আবারও বলেছি লেগে আছে। ওদের সেপারেশনটা হতে গেলে অ্যানাফেজ 1 দরকার আছে। অ্যানাফেজ 1-এ গিয়ে টার্মিনালাইজেশনটা কমপ্লিট হয়েছিল। এবার বলছে আমরা এবার খালি সময়ের অপেক্ষা, নিজেরা আলাদা আলাদা জায়গায় চলে যাব। মনে রাখবে প্রফেজে টার্মিনালাইজেশন অর্থাৎ তখনও টাচ করে থাকে, কিন্তু টার্মিনালাইজেশন প্রসেস ওভার করে যায়। বলছে এবার চল, এবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, চলো আমরা দুই দিকে চলে যাই। আর জীবনে তারা দেখা হবে না, কোনোদিন তারা নিজেরা আর দেখা করবে না, কারণ এদের সেপারেট গ্যামেট হয়ে যাবে। গ্যামেটটা তো কখনো মেট আপ করে না, এটা আমরা জানি। দুটো গ্যামেট কি নিজেদের মধ্যে মেট করে? দুটো স্পার্ম নিজেদের মধ্যে মেট আপ করবে? দুটো ওভাম নিজেদের মধ্যে মেট আপ করবে? কাজে এই যে সেপারেট হয়ে গেল ক্রোমোজোম, সারা জীবনের জন্য সেপারেট হয়ে গেল। এক একটা গ্যামেট এক একটা অর্গানিজম করার মধ্যে দিয়ে তারা আলাদা করে মিলিত হবে। কার সঙ্গে? একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেটের সঙ্গে মিলবে, কিন্তু মেল গ্যামেট কখনো মিলবে না, কারণ এগুলো নিজেদের মধ্যেই তারা নিজেরা সেপারেট করে সেপারেট গ্যামেট হয়ে গেল। প্রত্যেকটা গ্যামেট এখন ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। সেটা কখন হবে? 4টে গ্যামেট কিন্তু প্রফেজ 2 এর পরে হবে। এই দেখো দুটো সেপারেট হয়ে গেল, সেপারেট চলে আসবে। দ্য কি ফিচার অফ মিওসিস আর অ্যাজ ফলোজ। ইম্পর্টেন্ট ফিচার কয়েকটা দেখে নিই। মিওসিস ইনভলভ 2 সিকোয়েন্সিয়াল cycles of nuclear and the cell division, that is called meiosis 1 and meiosis 2. বললাম meiosis 2 এর কথা বলেছি, but only a single cycle of DNA replication. DNA replicationটা সিঙ্গেল সাইকেল হয় কখন হয়? যখন ইন্টারফেজ 1, কারণ meiosis 1-এই একটা ইন্টারফেজ হয়, সেখানেই ডিএনএটা ডাবল হয়ে যায়। তারপরে কিন্তু সেকেন্ড বার যখন অর্থাৎ meiosis 2-তে আর সেকেন্ড বার ডিএনএ ডুপ্লিকেশন হয় না, তাই একবার ডিএনএ ডুপ্লিকেশন হয়। meiosis 1 is initiated after the parental chromosome have replicated to produce identical sister chromatid as the S phase. S phase এ যেটা হয়েছিল আগেই বলেছি, meiosis involves pairing of homologous chromosome, এটাও তো তোমাদের অনেক আগে থেকে বলেছি, and recombination between them. কখন রিকম্বিনেশন হয়? কখন হয়? প্যাকেটিন স্টেজে। মনে রাখবে আমরা 3টে স্টেজ ছিলাম, LJP প্যাকেটিন স্টেজের মধ্যে ক্রসিং ওভারটা হয়, যে জন্য এটা খুব ইম্পর্টেন্ট ফেজ, আমাদের এত ডিফারেন্ট টাইপ অফ চেহারা তৈরি হয়।
4 haploid cells are formed at the end of meiosis 2 because meiosis 2 টা তোমাদের বলে দিয়েছি যে কোন জায়গাটাতে meiosis 2 হয়, meiosis 2 আফটার meiosis। মনে রাখবে এই জায়গাটা একটা কথা একটু বলে দিই, বারবারই বলেছি কথাটা, প্রোফেজ 1 এর পরে হবে মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি হয়, পুরো ইকুয়েটরিয়াল প্লেনে আসে। অ্যানাফেজ 1 এ কি হয়, ওই টার্মিনালাইজেশনের পরে দুটো ক্রোমোজোম আলাদা আলাদা জায়গায় চলতে থাকে, তারা কিন্তু একটা সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিড আলাদা হয় না, ক্রোমোজোমগুলো দুটো ক্রোমাটিড নিয়ে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এন হয়ে গেল। ইন্টারকাইনেসিস, আমরা ইন্টারকাইনেসিস কোনটায় বললাম, যখন মিওসিস 1 থেকে মিওসিস 2 তে যাবে তখন কিন্তু ইন্টারকাইনেসিস হয়। মনে রাখো, ইট ইজ দ্য টাইম গ্যাপ বিটুইন মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। মিওসিস 1 থেকে যখন মিওসিস 2 হচ্ছে, এখানে ইন্টারফেজে ডিএনএ ডুপ্লিকেট করেছিল, কিন্তু ইন্টারকাইনেসিসে ডিএনএ ডুপ্লিকেট করে না। ইম্পর্টেন্ট, ইট ইনভলভস অনলি প্রোটিন অ্যান্ড আরএনএ সিনথেসিস। ইন্টারকাইনেসিসে শুধু প্রোটিন সিনথেসিস অ্যান্ড আরএনএ সিনথেসিস, বাস, আর কিছু হয় না। এখানে এস ফেজ হয় না। ইন্টারকাইনেসিসে ডিএনএ ডুপ্লিকেট করে না, একবার তো ডুপ্লিকেট করে গেছে, এটা তো আগেই বারবার বলে আসছি, কাজে বুঝে নাও। কনসিস্ট অফ অনলি G1 and G2 phase, no S phase. S phase is completely absent. Very important. ইন্টারকাইনেসিসে S phase দেখা যায় না। এমন কোন জায়গায় দেখেছো যেখানে S phase থাকে না? এই জায়গাটা বলে দিলাম। G1 G2 থাকলো না বিভিন্ন ফাঙ্গাসে, এর আগে বলেছি। নিড অফ মিওসিস 2, এটা অনেকবার বলেছি, আরো একবার বলে দিই, মনে আছে? এটা বলেছি, ডিসজাংশন ইজ মেইন ফিচার অফ অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1 মনে আছে? অ্যানাফেজ মাইটোসিসে কি ছিল? মাইটোসিসে ছিল সেন্ট্রোমিয়ার স্প্লিটিং, এখানে ডিসজাংশন, ক্রোমোজোমগুলো টার্মিনালাইজেশন পার্টটা আলাদা হয়ে গেল খালি। এটা আরেকটা ভিডিও আছে যেখানে তোমরা হয়তো আরেকবার ভালো করে দেখলে বুঝতে পারবে। আমার মিওসিস নিয়ে এটা 2 নম্বর ভিডিও। হুইচ ইনভলভস দ্য সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমটা খালি সেপারেট করে, নো স্প্লিটিং অফ, মনে রাখবে সেন্ট্রোমিয়ার স্প্লিট করে না। সো মিওসিস 1 ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন। রিডিউস হয়ে গেল, 2n ছিল থেকে n হয়ে গেল, ক্রোমোজোম নাম্বার কমে গেল, বাট অ্যামাউন্ট অফ ডিএনএ ডাজ নট চেঞ্জ। তার জন্যই মিওসিস 2 দরকার হতো। ঠিক আছে, বাট আফটার মিওসিস, যে কথাটা তোমাদের বলেছিলাম, লাল দিয়ে একটু বলে দিই, আফটার মিওসিস ইচ ক্রোমোজোম ইজ স্টিল ডায়াড হ্যাভিং 2 ক্রোমাটিড, অর্থাৎ তাদের অ্যামাউন্ট অফ ডিএনএ ডাজ নট হাফ। ডিউ টু মিওসিস 1 দ্য ক্রোমোজোম নাম্বার ইজ হাফড, অর্থাৎ হাফ হয়ে গেছে, ক্রোমোজোম নাম্বার ইজ হাফড, ক্রোমোজোম নাম্বার অলরেডি হাফ হয়ে গেছে, বাট দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ, বাট ভেরি ইম্পর্টেন্ট, বাট ইচ ক্রোমোজোম স্টিল হ্যাজ, খুব ইম্পর্টেন্ট, স্টিল হ্যাজ ডাবল অ্যামাউন্ট অফ ডিএনএ। ডিএনএ এর অ্যামাউন্টটা এখানে ডাবল হয়ে আছে, তাকেও তো অর্ধেক করতে হবে। কমপ্লিট গ্যামেটে সবকিছু যদি হাফ না হয়ে যায় তাহলে কি হবে? তাহলে যে কনস্ট্যান্সি অফ দ্য নিউ স্পিসিস উইল নট বি সেক্সুয়ালি রিপ্রোডিউস ক্রোমোজোম অর্গানিজমদের, সেটা ডাবল হয়ে যাবে। তো যখন নতুন একটা অর্গানিজম হবে তার দেখা গেল ক্রোমোজোম নাম্বারটা 46 তো 46ই আছে, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়ে গেলে সেগুলো মোর ইনফরমেশন দিতে থাকবে। তার ডিএনএ কেও আগে থেকে তার অ্যামাউন্ট হাফ, নাম্বার হাফ, দুটোকেই হাফ করে নেবার জন্য আলটিমেটলি তাকে সেকেন্ড বার ডিভাইড করে নিতে হয়, অ্যান্ড হুইচ ইজ এক্স্যাক্টলি সিমিলার অফ দ্য মাইটোসিস। হেন্স, দেখো খুব ইম্পর্টেন্ট, সো রিডিউস টু রিডিউস ডিএনএ কন্টেন্ট দ্য নর্মাল মিওসিস 2 ইজ নিডেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টগুলোকে কিন্তু লিখে দেওয়া হয়েছে, কাজে বুঝতে পারবে। এগুলো কিছু ছবি, মিওসিস 2 এর আর্লি প্রফেজ, একদম মাইটোসিসের মতো, মিড প্রফেজ, লেট প্রফেজ হওয়ার পরে কি হবে, তারপরে আবার 2, কিন্তু প্রত্যেকটা দেখো শেষে 2, এটাকে দেখতে অসুবিধা হলো, দেখো আর্লি প্রফেজ 2টার দিকে খেয়াল রাখো, 2 প্রফেজ 2, এই যে 2 গুলো হচ্ছে, যে প্রফেজ 2 হয়ে গেল তারপরে কি আসবে, প্রফেজ এম পালে মেটাফেজ 2তে আবার সেন্ট্রালি লোকেটেড হবে, একরকম পুরো মাইটোসিসের মতো। দেন অ্যানাফেজ 2, টেলোফেজ 2, সেল ফারোয়িং মেথডে আবার 4th সেল হয়ে যাবে। মেটাফেজ 2 এর লাস্ট স্টেজে ইট জাস্ট লাইক মাইটোস, একদম মাইটোসিসের মতো মেটাফেজ।
each chromosome arrange themselves on the equator, each centromere joined by the spindle fiber both pole, এবং এখানে গিয়ে তাহলে মেটাফেজ 2 এর অ্যানাফেজ 2 তে যখন যাবে তখন কি হবে, এই জায়গাটাতে সেন্ট্রোমিয়ারটা স্প্লিট করা দরকার হবে, একদম মাইটোসিসের মতো যেরকম সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়েছিল। দেখো এইভাবে দুটো সেলই হবে, দুটো সেলে আলটিমেটলি অ্যানাফেজ 2 তে গিয়ে is just like mitosis anaphase, it is only phase of meiosis which splitting of centromere, 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 centromere split করছে। আগের অ্যানাফেজ 1 এ কি হয়েছিল, শুধু টার্মিনালাইজেশন ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ারটা ইনট্যাক্ট ছিল, হ্যাঁ, মিওসিস 1 এ। এবার যেটা অ্যানাফেজ 1 এ ছিল, এবার অ্যানাফেজ 2 তে এসে দ্বিতীয়বার সেখানে গিয়ে এই যে দুটো, এই যে মাঝখানে ছিল এই দুটো আলাদা হয়ে গেল কিভাবে, ওই যে একই রকম ভাবে পুশ পুল মেথডে যেটা মাইটোসিসে হয়েছিল, একদম সেম। ডায়াড বিকাম মোনাড, দেখো ডায়াড বিকাম মোনাড না হলে তো অর্ধেক, না হলে ক্রোমোজোম অ্যামাউন্ট, ডিএনএ এর অ্যামাউন্ট তো হাফ হবে না, অ্যামাউন্ট হাফ হয়ে গেল। ইট নর্মালাইজেস দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ অফ ক্রোমোজোম, দেখো শেষ হয়ে গেল, ক্রোমোজোম অ্যামাউন্টটা ও হাফ হয়ে গেল। নাম্বার তো আগেই হাফ হয়েছিল মিওসিস 1 এ, এবার অ্যামাউন্টটাও হাফ হয়ে গেল, অর্থাৎ এবার রিয়েলি যে গ্যামেটটা হয়ে গেল সেটা রিয়েলি রিডাকশনাল হয়ে গেল সবকিছুতে। নাম্বারেও রিডিউস হয়ে গিয়েছিল মিওসিস 1 এ, এখন মিওসিস 2 তে এসে অ্যামাউন্ট অফ ডিএনএটাও হাফ হয়ে গেল, হাফ হয়ে গিয়ে সব কটা এক একটা ইন্ডিভিজুয়াল সেল ইজ কল্ড গ্যামেটস, কারণ এটা রিপ্রোডাক্টিভ সেলেই শুধু হয়। আলটিমেটলি এই যে স্প্লিটিং হয়ে যাচ্ছে, ছবিগুলো দেখে নিতে পারো, হাফ হয়ে গেল। এবার টেলোফেজ 2 আগের মতোই, সেটা সেলফ ফারোয়িং ক্লিভেজ সেই মেথডে একরকমভাবে আলাদা হয়ে যাবে। ইট জাস্ট লাইক মাইটোসিস টেলোফেজ, দ্য নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস reappears, and at the end of meiosis get 4 types of genetically different nuclei, genetically different, খুব ভালো, 4 টাইপ অফ জেনেটিক্যালি ডিফারেন্ট। কেন? কারণ ওই যে ক্রসিং ওভার হয়েছে, কারণ ক্রসিং ওভার হয়ে গিয়ে মায়ের যে ক্রোমোজোমটা ছিল, বাবার যে ক্রোমোজোম ছিল, রিয়েলি তাদের মধ্যে যে খণ্ড বা টুকরোগুলো ছিল সেটাও চেঞ্জ হয়েছে, ফিউ, অল্প হলেও তো চেঞ্জ হয়েছে। কতগুলো ছিল দেখবে, মনে করো এই যে যেটা ক্রস হলো, স্যার এই দুটো কি হতে পারে এদের মধ্যে, হ্যাঁ এদের মধ্যে ক্রস ওভার হতে পারে, আবার এরা ক্রস ওভার এ টেক পার্ট নাও করতে পারে। এই যে এই দুটো যখন ক্রসিং ওভার হচ্ছিল তখন এই দুটো কি হয়েছে, তোমার কাছে কোশ্চেন হতে পারে, স্যার এই দুটো কি ক্রসিং ওভার হবে? হ্যাঁ হতেও পারে, আবার নাও হতে পারে। না হলে বলবে নন ক্রস ওভার। যদি এদের মধ্যেও ক্রস ওভার হয় তাহলে যে অর্গানিজমটা তৈরি হবে সেটা তো কমপ্লিটলি জেনেটিক্যালি ডিফারেন্ট, কমপ্লিট। এখানেও 4 টাইপ অফ কমপ্লিট ডিফারেন্ট জেনেটিক টাইপের নিউক্লিয়াই তৈরি করবে। আর এই যে নিউক্লিয়াই দিয়ে যে সেলগুলো তৈরি হবে সেলগুলো যখন মিট আপ করবে তখন একটা নিউ কম্বিনেশনে অর্গানিজম দেবে। আর যেগুলো নন ক্রসওভার দিয়ে গ্যামেট হয়েছিল, নন ক্রসওভার পাত দিয়ে তো একটা গ্যামেট হবে, প্রত্যেকটা একটা গ্যামেট হবে। এই যে এটা একটা গ্যামেট হবে, এটা একটা গ্যামেট হবে, এটা একটা গ্যামেট হবে, এটা একটা গ্যামেট হবে। এই গ্যামেটগুলো ক্রসিং ওভার করলো, করার পরে খণ্ড আদান প্রদান করলো, জেনেটিক্যালি ডিফারেন্ট হলো। এটাও যদি ক্রসিং ওভার করে তাদের মধ্যে হবে, নাও করতে পারে। নন ক্রসওভার থাকলে তারা দুটো গ্যামেট অ্যাটলিস্ট প্যারেন্টের মতো হবে। তাই প্যারেন্টাল, নন প্যারেন্টাল ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম আমরা তৈরি হতে দেখি আফটার নিউ প্রোডাকশন। এটা ড্রসোফিলার ক্ষেত্রে দেখানো হয়েছে, হিউম্যানের ক্ষেত্রেও তাই হয়। এইভাবে করে আমাদের পুরো স্টেজগুলো হয়ে যাবে। দেখো ওপর থেকে নিচে এইভাবে করে আসছে, এই সেলগুলো এইভাবে আবার আনকয়েল হয়ে ক্রোমোজোমগুলো আলাদা হয়ে গেছে, আনকয়েল হয়ে ক্রোমোজোম আলাদা। দেখো কিরকম, এটা এই কম্বিনেশনগুলো, অর্থাৎ এই যে 4টে ছিল, 4টের মধ্যে এটা যদি নন ক্রসওভার করে তাহলে দেখো কালারটা দেখো সেম পিঙ্ক কালারই আছে। এটা জেনেটিক্যালি ফুললি ডিফারেন্ট নয়, কিন্তু এটার মধ্যে কি আছে দেখো, এই যে জিনটা যখন আনকয়েল হয়ে গেছে দেখো এখানে পুরো স্কাই কালার অ্যান্ড পিঙ্ক কালার দুটোই আছে, স্কাই অ্যান্ড দেখো পিঙ্ক কালার অ্যান্ড স্কাই কালার। তাহলে এটা একটা জেনেটিক্যালি রিকম্বিনেন্ট স্ট্রাকচার হয়ে গেল না, দুরকম হয়ে গেল। এটার মধ্যে কি হয়ে গেল দেখো, স্কাই কালারটা মোর, পিঙ্ক কালারটা কম, তাহলে এটার মধ্যে জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপ হয়ে গেল, জেনেটিক্যালি ডিফারেন্ট। আবার দেখো এটার গোটাটাই গ্রিন ছিল কারণ এটা নন ক্রসওভার ছিল যে জায়গাটা মনে করার জন্য, তাহলে এই পার্টটাও জেনেটিক্যালি আলাদা। এটা জেনেটিক্যালি কিছুটা সেম,
এবার মনে করো এটা দিয়ে যদি কোনো একটা অর্গানিজম গ্যামেট দিয়ে হয় বা এটা দিয়ে কোনো অর্গানিজম হয়, তাহলে সেই অর্গানিজমটার মধ্যে নতুন নতুন ক্যারেক্টার, রিকম্বাইন্ড ক্যারেক্টার, নিউ টাইপ অফ ক্যারেক্টার, যেটা ক্লাস 12-এ তোমাদের আমি বুঝিয়ে দেব, সেখানে গিয়ে আরো ভালো করে বোঝানো আছে। এইটাই কিন্তু বেসিক। তাই এই বেসিক ভিডিওটাকে আমি চিরকালের জন্য রেখে দিতে চাই, কারণ এই বেসিকটা একবার যদি বুঝে যাও, ক্লাস 12-এ যখন নিউ রিকম্বিনেশনের কথাগুলো বোঝাবো, যখন শর্ট উইং, লং উইং কিভাবে তারা হবে, কোনোটা প্যারেন্টাল কম্বিনেশন, এই জায়গাগুলো কিন্তু এখনই বলে রাখছি, কাজে এই ভিডিওটা যারা পরে দেখবে তাদের খুব কাজে লাগবে। মানে বলে দিচ্ছি, ধরো এটা দিয়ে একটা গ্যামেট হলো, এই যে এটা একটু কালারটা আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে তো একটা গ্যামেট হবে, এই যে রাউন্ডটার মধ্যে এই গ্যামেটে প্যারেন্টের যেমন ছিল এই গ্যামেটও তাই ছিল, এবং এই গ্যামেটটা দিয়ে যদি ফিউজ করে দিয়ে ফার্টিলাইজেশন করে দেওয়ার পরে যে অর্গানিজমটা হবে সে প্যারেন্টের মতোই দেখতে হবে, তাই তাকে প্যারেন্টাল কম্বিনেশন বলবে। আবার এইটা দিয়ে যেটা হবে, দেখো দুটোই গ্রিন, তো গ্রিনই আছে, তাহলে এটা দিয়েও যে আমাদের অর্গানিজমটা তৈরি হবে সেটাও কি হয়ে যাবে, প্যারেন্টালই হয়ে যাবে। কিন্তু এই যে এখানে জেনেটিক কম্বিনেশনের দেখলে ডিফারেন্ট টাইপ হলো, এটা দিয়ে যদি কারণ র্যান্ডাম কোন গ্যামেটটা মিট করবে তো এটা কেউ জানে না, হতেও পারে এই যে যেটার দিকে আমি ডাবল দাগ দিলাম, এটা দিয়ে যদি কোনো অর্গানিজম তৈরি হয়, সেই অর্গানিজমটার মধ্যে দুটো ক্রোমোজোমের, দেখো একটা পিঙ্ক একটা স্কাই, দুটো মিলেই ক্যারেক্টার ঢুকে যাবে, ক্যারেক্টারটা ঢুকে সেটাই তো এক্সপ্রেস করবে, তখন সেটা একটা নিউ কম্বিনেশনের অর্গানিজম হবে। এখানেও দেখো এটার মধ্যে আবার স্কাইটা কালারটা বেশি, পিঙ্ক কালারটা কম, তাহলে এটাও একটা নিউ কম্বিনেশনে আসবে, ডাবল দাগ দিলাম। তাহলে এরা কিন্তু রিকম্বিনেন্ট বা নিউ ক্যারেক্টার গুলোকে গ্রো করাবে। আর এটা কেন হয়েছে? ডিউ টু প্যাকেটিন স্টেজ ক্রসিং ওভার। আর এটাই ছিল আমাদের বায়োলজির ইনভেনশনের একটা বিগ ইম্পর্টেন্ট পার্ট। স্টুটেভেন্ট বলে একজন আমাদের সায়েন্টিস্ট ছিল, যেটা মর্গানের শিষ্য, এটা পরে বলতে হবে ক্লাস 12-এ। এই যদি ভিডিওটা ভালো করে থাকে তোমরা খুব ভালো করে রিকম্বিনেশন পার্টটা বুঝতে পারবে। মিওসিস 2, প্রোফেজ 2, এই পার্টগুলোর কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। মিওসিস 2 ইজ ইনিশিয়েটেড বাই intermediately after cytokinesis, usually before the chromosome have fully elongated. আমরা ইন্টারকাইনেসিস প্রসেস চলবে, এটার আগে বলে দিয়েছি। ইট in contrast to meiosis 1, meiosis 2 resemble a normal mitosis, এটা বারবার বলেছি। The nuclear membrane disappears by the end of prophase 2, the chromosomes again become compact, অর্থাৎ প্রত্যেকটা গ্যামেটের মধ্যে ক্রোমোজোমগুলো আবার কম্প্যাক্ট আকারে চলে আসে। সিগনিফিকেন্স অফ মিওসিস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা লিখেও রেখেছি, তবে মুখে একটু বলে দিই আগে, তারপরে লেখা পার্টটা পড়ে নেব। যে অর্গানিজমদের ক্রোমোজোম নাম্বারকে কনস্ট্যান্ট রাখা, এটা ইম্পর্টেন্ট। মনে করো একটা অর্গানিজমের ভিতরে 46টাই ক্রোমোজোম থাকলো, এবার সে যখন সেক্সুয়ালি রিপ্রোডিউস করবে তাদের 46 ক্রোমোজোম আরেকটা 46 ক্রোমোজোমের মধ্যে ঢুকে গিয়ে নিউ জেনারেশন কটা হয়ে যাবে, 92টা ক্রোমোজোম হয়ে যাবে। সেটা তো পসিবল হবে না 92, অর্থাৎ হিউম্যান বিং নেক্সট জেনারেশন 92 ক্রোমোজোম, ব্যাড। তাই যখন তার ক্রোমোজোম নাম্বারকে কনস্ট্যান্ট রাখবার জন্য ক্রোমোজোমের নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট অফ ডিএনএ অল নিড টু বি হাফ, আগে থেকেই হাফ হয়ে নাও। এবার হাফ হয়ে গেলে অর্থাৎ 23 ক্রোমোজোম যদি থেকে যায় এবং তার অ্যামাউন্টটাও হাফ হয়ে যায়, আরেকটা 23 ক্রোমোজোম অ্যামাউন্টও হাফ, দুটো 23 প্লাস 23 মিলে 46, আরেকটা অর্গানিজম তৈরি হয়ে গেল, সেম ডিএনএ অ্যামাউন্ট অ্যান্ড সেম ক্রোমোজোম নাম্বার। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট। মিওসিস ইজ দ্য mechanism by which conservation of specific chromosome, conserve হয়ে থাকবে, conservation of specific chromosome number same থাকবে of each species is achieved across or it achieved constant generation by generation in sexually reproducing organism, কারণ তাদের মিট করতে হয় দুটো গ্যামেটকে। even though the process per set আমরা বলবো paradoxically results in reduction of chromosome number by half, exactly half, and the amount of DNA is also half. কখন হয়? meiosis 2 তে। এটা বলে দিলাম, এটা বারবার মনে রেখো। it also increases the genetic variability,
জেনেটিক ভ্যারিয়েবিলিটিকে ইনক্রিজ করে ইন দ্য প্রোডাকশন অফ অর্গানিজম ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন। ইট ইনক্রিজেস দ্য জেনেটিক ভ্যারিয়েবিলিটি। কারণ জেনেটিক ভ্যারিয়েশন কি করে আসে? ওই যে রিকম্বিনেশন হয়েছিল, ক্রসিং ওভার হয়েছিল, তার জন্য সেম স্পিসিসের মধ্যে স্মল স্মল ডিফারেন্স দেখা যায়। এটাই তো আমরা ভ্যারিয়েশন বলি, বাংলায় বলে প্রকরণ। আর এই ভ্যারিয়েশনটাই হতো না কখন? যদি ক্রসিং ওভারটা না হতো। আর এই ক্রসিং ওভারটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। এটাতেই আমাদের ভ্যারিয়েশনের যে বেসটা সেটা আমরা বুঝতে পেরেছি। ভ্যারিয়েশনস আর দ্য র মেটেরিয়াল, খুব ইম্পর্টেন্ট, আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রসেস অফ এভলিউশন। মনে রাখবে এভলিউশনের যে পয়েন্টটা বেরিয়েছিল, যেখানে একটা ভ্যারিয়েশন পয়েন্ট আমরা বের করব, যে হুইচ ইজ দ্য র মেটেরিয়াল অফ এভলিউশন, ক্লাস 12-এ দারুণ ইম্পর্টেন্ট, দ্যাট উইল বি কল্ড অ্যাজ ভ্যারিয়েশন। কারণ চার্লস ডারউইন যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বের করেছিলেন, তিনি ভ্যারিয়েশনটা দেখেছিলেন, অবজার্ভ করেছিলেন বাইরে থেকে, কিন্তু জেনেটিক্যালি তার নলেজ তখনও ছিল না বলে তিনি ভ্যারিয়েশনকে নিয়ে খুব বেশি এক্সপ্লেন করতে পারেনি। কিন্তু আফটার ইনভেনশন অফ মিওসিস, কারণ দেখেছো মিওসিস কিন্তু 1910, 20 এই ইয়ারগুলোর মধ্যে বেরিয়েছিল, যখন চার্লস ডারউইনের কাজটা ছিল 1800-এ। কাজে চার্লস ডারউইন কিচ্ছু জানতেন না, তা সত্ত্বেও ভ্যারিয়েশন উনি বলেছিলেন, যেটা আউটসাইড থেকে ভিজিবল করে। এটা আমরা ক্লাস 12-এ শিখব। কিন্তু তারপরে যখন হুগো ডা ভ্রিস এলেন, নিও ডারউইনিজম বললেন, তখন ভ্যারিয়েশনের এই মিওটিক যে ডেসক্রিপশনগুলো তারা সেটা পেয়ে গেলেন। তারা তখন বুঝতে পারলেন যে ভ্যারিয়েশন পার্টটাকে, মিউটেশন পার্টটাকে যদি অ্যাড করে দেওয়া যায় ডারউইনিজমের সঙ্গে, তাহলে ডারউইনিজম ইজ দ্য পারফেক্ট ওয়ান। এবং র মেটেরিয়াল হচ্ছে, অর্থাৎ এই যে অর্গানিজম টু অর্গানিজম এই যে চেহারার ভ্যারি করছে, আস্তে আস্তে ভ্যারিটা যখন আরো বাড়তে থাকে, তখনই তো টু ডিফারেন্ট স্পিসিস হয়। যত বেশি ভ্যারাইটি যত বেশি ডিফারেন্স, তত ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস। যত সেম সিমিলার লুক, তখন তত সেম স্পিসিস। নট অনলি দ্যাট, সেম স্পিসিসের গল্প তোমাদের বলবো। যারা মিটিং করে, নিজেদের মধ্যে মিটিং করে, তাদের সেম স্পিসিস বলে। যারা নিজেদের মধ্যে মিটিং করে না, তাদের ডিফারেন্ট স্পিসিস বলে। এটা মেন ডেফিনিশন। খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিলাম এগুলোর থেকে। তাহলে আমরা এখানে বলে তোমাদের শেষ করে দিলাম সিগনিফিকেন্স অফ মিওসিস অ্যান্ড হোল চ্যাপ্টার অফ সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। মনে রেখো, এটার ক্ষেত্রে একটা শেষ কথা তোমাদের বলে এটা থেকে ছাড়বো, কারণ এই যে সেল ডিভিশন পার্টটাকে আমি এতটা ডিটেলে করালাম, ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস কাইন্ড অফ ডিটেল ক্লাসেস বাট ইট উইল টেক লঙ্গার টাইম, তাহলে আমি কিন্তু এর ভেতরের সমস্ত কথা, কারণ এটা আমাদের প্রচুর টেকনিক্যাল একটু জটিলতা ছিল, কারণ এই জটিলতাগুলো আমি চাই এগুলো ভিডিও আকারে রেখে দিতে, অ্যাট দ্য সেম টাইম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি যদি আলাদা করে পড়াই, তাহলে হয়তো অনেকগুলো পয়েন্ট অনেক সময় মনে থাকে না। আমার তো বলা, আমার জানা আছে, কিন্তু পরপর সিকোয়েন্সটা মনে আসে না। তার জন্য পরপর একটা স্লাইডের ব্যবস্থা করা হয়েছে। করে নিয়ে একটু যদি এই ক্লাসগুলোকে একবার মনে করো, যে ক্লাস তোমরা করলে ওভারঅল, এবং মিওসিস এবং মাইটোসিস যে রেঞ্জে তোমরা জানলে, তাহলে দেখবে এর পরের নলেজগুলো নিতে গেলে তোমাদের আরো ভালো লাগা দরকার। আমি জানি না, আমি জানি অনেক স্টুডেন্টরা বলবে স্যার এই ক্লাসগুলো ভালো লাগলো না, স্যার একটু বোরিং ছিল, অনেকগুলো মানে কঠিন কঠিন টার্ম ছিল। কিন্তু যারা ব্রেন দিয়ে করবে, আমি এখানে সাত্ত্বিকের নাম বলবো, সাত্ত্বিক এই চ্যাপ্টারগুলো বা এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে করে, মনোযোগ দিয়ে বোঝে। আমি জানি ভালো করে, তুমি যদি শুধু বই পড়তে, শুধু বই পড়ে চলে যেতে মাইটোসিস এবং মিওসিস, হয়তো এতটা আন্ডারস্ট্যান্ডিং হতো না। আর যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করে হয়, তাহলে আমি রাজদীপ স্যার এবং তার সঙ্গে আমার সব স্টুডেন্টরাই তোমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছো, কিন্তু আমি স্পেশালি সাত্ত্বিকের নাম বলবো, কারণ আই হ্যাভ সিন হিজ ডেডিকেশন অফ স্টাডি, ডেডিকেশন অফ আন্ডারস্ট্যান্ডিং। ওর ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলো ভালো, কিন্তু বায়োলজিটাতেও ও এতটা মনোযোগ দিয়ে পড়ে বা লজিকগুলো জানবার চেষ্টা করে। এবং এই যে আমার প্রতি ওর একটা বিশেষ নজর, আমি এটাকেও যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে দেখি। এবং আই উইশ ইউ অল ডু বেটার। কিন্তু আমি এতদিন অবধি এটা বলিনি কখনো আমার অনেক কোনো ভিডিওতে। আমি এখানে বলছি, বাধ্য হয়ে বলছি, যে সাত্ত্বিকের এই যে খুব মনোযোগ দিয়ে পড়ার একটা ইচ্ছে, এবং আজকে যদি এই ক্লাসটা, আমি জানি ও খুব ভালো করে করেছে, তোমরা অনেকেই করেছো, আই বিলিভ সো। এবং এই ক্লাসটা তোমাদের অনেক ইজি, অনেক কঠিন, অনেক বড় হলো,
হয়তো পরপর আমি বোর্ডে দেখালে পরপর স্টেজগুলো বলে গিয়ে অনেক ফেজ এখানে মনে থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো আমি ক্লাসিক করে রাখলাম। আজকে আমি থাকি না থাকি, কি হয় অবস্থা, আমি বুড়ো হয়ে যাব, এই ভিডিও থেকে যাবে। এই ভিডিও থেকে আমি বারবার শেয়ার করব, মানুষকে সবাইকে দেখাবো। এবং যে ভিডিওগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা বায়োলজিকে আরো ডেপথে পড়ার চেষ্টা করছি। দেখো, এগুলো নেট থেকেও বিভিন্নভাবে কালেক্ট করা হয়, কিন্তু সেই কালেক্ট করাটা তো ঠিক আছে, কালেক্ট করাটা বড় কথা না, তোমাদের সামনে সেটাকে রাখার জন্য, বোঝানোর জন্য আমি আমার গলাকে দিলাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম কিছু ইম্পর্টেন্ট কথা মাই ল্যাঙ্গুয়েজে। আমি বাংলায় কথা বলি, তোমাদের কাছে ইংলিশ মিডিয়ামে পড়ছো অ্যাজ ওয়েল এজ বাংলা মিডিয়ামে পড়ছো, এই বাংলার মাধ্যমে এগুলো কোথাও ইংলিশে, কোথাও হিন্দিতে বা অন্য মালায়ালাম যে কোনো ল্যাঙ্গুয়েজে এগুলো থাকে। তা আমিও তাদের মধ্যে একটা কন্ট্রিবিউশন রাখলাম। নলেজ সবসময় শেয়ারেবল। নলেজ যদি আমি নলেজ নিয়েছি, আমিও শেয়ার পেয়েছি, কোনো বই থেকেও শেয়ার করে পেয়েছি, ভিডিও থেকে পেয়েছি, তাই আমিও তোমাদের সঙ্গে এগুলো শেয়ারই করলাম। কেন শেয়ার করে তো আমি অন্যায় করিনি। আমি কি করেছি, আমি তোমাদের কাছে রেখেছি যতটা আমার পক্ষ থেকে সম্ভব হয়। তাই এই যে ক্লাসগুলোকে তোমরা করলে, যারা বেটার ভাবে বুঝেছো এটাকে, যে মিওসিস মাইটোসিস এই পার্টটা একবার বুঝে গেছো, দেখো পরে যখন আমরা আরো ডেভেলপড জায়গায় পড়বো, যদি তোমাদের মধ্যে কেউ মেডিকেল ফিল্ডে যাও, তখন এই যে মিওসিস মাইটোসিস এগুলো ক্লিয়ার হয়ে গেল। আগে মাইটোসিস বলা উচিত, যে আমার মনে হয় অনেকটাই ভিতরের অনেক ডেপথ নলেজ করে এগুলো দেওয়া হয়েছে। তাহলে তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমরা ভালো করে ক্লাস করতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো, এবং আশা করি যে বোরনেস ছিল এতদিনকার আস্তে আস্তে কিছুটা কাটতে শুরু করেছে। কারণ 11 ক্লাসের টোটাল চ্যাপ্টারগুলোর মধ্যে বোরনেস আছে। এবার তোমরা স্মার্ট স্টাডি করো। দেখো, ক্লাসের সময় একটু ডিটেলে করাতেই হবে, আর যদি শর্টে ক্লাস চাওয়া যায় শর্টেও করে দেওয়া যায়। শর্টের তোমরা যে বইগুলো আছে সেই বইগুলো থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, যার জন্য লং জানার পরে সেভাবে কিছু শর্টেও তোমাদের বোর্ড এক্সাম দিলে শর্টেই আসে, খুব বেশি ডেপথে আসে না। কিন্তু এই ক্লাসটাকে আমি একটা পার্মানেন্ট লং ক্লাস করব বলে ইচ্ছে ছিল, এই জন্য এটাকে একটু লং টেনে দিয়ে ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।